আপনারা শুনছেন পজিটিভ সময় ইউটিউব চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্টারন্যাশনাল মোস্ট লাইফ চেঞ্জিং অডিও বুক ইউ ক্যান উইন, বাংলায় জয় আপনারই। এই বইটির সম্পূর্ণ অডিও বুক আজ পাঠ করছি। অধ্যায় 1। পরবর্তী অধ্যায় শুনতে পজিটিভ সময় চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। অধ্যায় 1। মনোভাবের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ অ্যাটিটিউড। ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা, বিল্ডিং এ পজিটিভ অ্যাটিটিউড। একজন লোক মেলায় লাল, নীল, সবুজ, হলুদ ইত্যাদি অনেক রঙের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাশে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উঠে যেতে দেখলে উৎসাহী বাচ্চারা বেলুনওয়ালার কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুনওয়ালা বেলুন বিক্রি করত। একদিন পেছন থেকে জামায় টান পড়াতে বেলুনওয়ালা মুখ ফিরিয়ে দেখল একটা বাচ্চা ছেলে। ছেলেটি জিজ্ঞেস করলো, কালো রঙের বেলুনও কি আকাশে উড়বে? বালকটির অত্যধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, ভাই, রঙের জন্য বেলুন আকাশে ওড়ে না, ভেতরের গ্যাস বেলুনকে আকাশে ওড়ায়। মানুষের জীবনেও একথা সত্য। আমাদের ভেতরে কি আছে সেইটাই প্রধান। আমাদের ভেতরের যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করে তা হলো আমাদের মানসিকতা। আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন কেন কোনো কোনো ব্যক্তি বা সংস্থা বা দেশ অন্যদের তুলনায় বেশি সফল? এর মধ্যে কোনো গূঢ় রহস্য নেই। সফল ব্যক্তিরা একটি নির্দিষ্ট ও কাঙ্ক্ষিত ফললাভের জন্য চিন্তাও কাজ করে। তারা জানেন ফললাভের লক্ষ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষ। তারা আরও জানে তাকে কিভাবে গড়ে তুলে কাজে লাগাতে হয়। আমার বিশ্বাস যে কর্মীর গুণমানের উপর যে কোনো ব্যক্তি, সংস্থা বা দেশের সাফল্য নির্ভর করে। আমি বিশ্বের প্রধান সংস্থাগুলিতে নিযুক্ত উচ্চ আধিকারিকদের সঙ্গে কথাবার্তার সময় সবাইকে একটা প্রশ্ন করেছি। যদি আপনাকে একটা জাদুদণ্ড দেওয়া হয় এবং বলা হয় যে ব্যবসায়ে উৎপাদনশীলতা ও লাভ বাড়াবার জন্য আপনি যে জিনিসটির পরিবর্তন চান সেই জিনিসটি কি? উত্তরে তারা সবাই এক বাক্যে বলেছেন যে সংস্থায় কর্মরত ব্যক্তিদের মনোভাব যদি উন্নততর হয় তবে তারা সম্মিলিতভাবে কাজ করতে সক্ষম হবে। ফলে সংস্থায় অপচয় বন্ধ হবে, সংস্থার প্রতি আনুগত্য বাড়বে এবং সাধারণভাবে ওই সংস্থা কর্মতৎপরতার দৃষ্টান্ত স্থল হিসেবে পরিগণিত হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় উইলিয়াম জেমস আমাদের বলেন যে আমাদের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো এই যে মানুষ মনোভাবের পরিবর্তন ঘটিয়ে তার জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে পারে। অভিজ্ঞতার নিরিখে আমরা জানি মানব সম্পদই সমস্ত রকমের উদ্যোগে সবচেয়ে মূল্যবান সম্পদ। মূলধন বা যন্ত্রপাতি ইত্যাদির থেকেও অনেক মূল্যবান। দুর্ভাগ্যক্রমে এই সম্পদের অপচয়ও অনেক বেশি। মানুষ আপনার মহত্তম সম্পদ কিংবা বৃহত্তম দায় হয়ে উঠতে পারে। পূর্ণ গুণসম্পন্ন মানুষ, টোটাল কোয়ালিটি পিপল। আমি একটি বাণিজ্যিক সংস্থার বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করেছি, যেমন ক্রেতা সহায়তা, বিক্রয় দক্ষতা, বাণিজ্য বৃদ্ধির কৌশল সংক্রান্ত পরিকল্পনা ইত্যাদি। নিঃসন্দেহে এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় কোনো প্রশিক্ষণই সফল হবে না যদি না শিক্ষার্থীদের মান যথোপযুক্ত হয়। উপযুক্ত গুণমান সম্পন্ন মানুষ তারাই যাদের চরিত্র আছে, সততা আছে, মূল্যবোধ আছে আর সর্বোপরি আছে ইতিবাচক মনোভাব। আমার বক্তব্যের ভুল অর্থ করবেন না। নিঃসন্দেহে সমস্ত বিষয়েই প্রশিক্ষণ দরকার, কিন্তু সমস্ত প্রশিক্ষণ কার্যক্রমের সাফল্য নির্ভর করবে উপযুক্ত গুণসম্পন্ন শিক্ষার্থীর উপর। ক্রেতা পরিষেবার প্রশিক্ষণে শিক্ষার্থীদের বলা হয় প্রতিটি ক্রেতার সঙ্গে কথাবার্তায়
অনুগ্রহ করে, ধন্যবাদ ইত্যাদি কথাগুলো ব্যবহার করবে। মুখে থাকবে মোলায়েম হাসি এবং যথাসময়ে করমর্দন করবে। কিন্তু একজন মানুষ কতক্ষণ এইভাবে মৃদু হাসি হাসতে পারবে যদি তার মধ্যে ক্রেতাকে সাহায্য করার প্রকৃত সদিচ্ছা না থাকে? তাছাড়া ক্রেতারাও শুকনো হাসির অন্তঃসার শূন্যতা বুঝতে পারবে। হাসি আন্তরিক না হলে তা অত্যন্ত বিরক্তিকর লাগে। আসল কথা হচ্ছে, বাইরের অবয়বের থেকে অন্তর্নিহিত বস্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে কিংবা ধন্যবাদ ও মৃদু হাসি ইত্যাদি অবয়বের অঙ্গ হলেও গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলি অনায়াসে ব্যবহারের সঙ্গে একাত্ম হয়ে যদি মনে কাজ করার আন্তরিক ইচ্ছা থাকে। ফরাসি দার্শনিক ব্লেইজ পাস্কালকে একবার একজন বলেছিলেন, আপনার মতো আমার মেধা থাকলে আমি আরও ভালো মানুষ হয়ে উঠতে পারতাম। পাস্কাল জবাব দেন, আগে ভালো মানুষ হন, তাহলে আপনি আমার মেধা পাবেন। ক্যালগারি টাওয়ার নামে অট্টালিকাটির উচ্চতা 190.8 মিটার, ওজন 10,884 টন। এর প্রায় 60% অর্থাৎ 6,349 টন মাটির নিচে আছে। উচ্চতম বাড়িগুলোর ভিত্তিকে এইভাবেই সুদৃঢ় করতে হয়েছে। সাফল্যকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হয়। সাফল্যের ভিত্তি হচ্ছে মনোভাব। তোমার দৃষ্টিভঙ্গি তোমার সাফল্যের অবদান। Your attitude contributes to success. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে 85% ক্ষেত্রে প্রার্থীরা চাকরি পায় তাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গির জন্য, আর 15% ক্ষেত্রে পায় অনেক তথ্য ও সংখ্যা তত্ত্ব জানে এবং বেশ চালাক চতুর বলে। শিক্ষা খাতে যে ব্যয় হয় তা বিপুল, এবং এই শিক্ষা কেবল তথ্য ও সংখ্যা তত্ত্ব মুখস্থ করায়। এই শিক্ষা জীবিকা অর্জনের সাফল্যের ক্ষেত্রে মাত্র 15% দায়ী। এই বইয়ের আলোচ্য বিষয় হলো বাকি 85% সাফল্য। ইংরেজি ভাষায় অ্যাটিটিউড শব্দটি একটি গুরুত্বপূর্ণ শব্দ। ব্যক্তি জীবনে, জীবিকার ক্ষেত্রে, প্রকৃতপক্ষে জীবনের সব ক্ষেত্রেই এই অ্যাটিটিউড বা মনোভাবের বিশেষ গুরুত্ব রয়েছে। কোনো প্রশাসক কি ভালো প্রশাসক হতে পারেন যদি তার উপযুক্ত দৃষ্টিভঙ্গি না থাকে? ছাত্রসুলভ মনোভাব না থাকলে একজন ছাত্র কি ভালো ছাত্র হতে পারে? পিতামাতা, শিক্ষক, মালিক, কর্মচারী ইত্যাদি প্রত্যেকেই স্ব ক্ষেত্রে দায়িত্ব পালনের উপযোগী মনোভাব না থাকলে যথাযথভাবে তাদের কর্তব্য করতে পারে না। তাই যে জীবিকাই আপনি পছন্দ করুন না কেন, সাফল্যের ভিত্তি হচ্ছে আপনার মনোভাব বা দৃষ্টিভঙ্গি। হিরে ছড়ানো ক্ষেত, অ্যাক্ট্রেস অফ ডায়মন্ডস। আফ্রিকায় এক কৃষক সুখী ও পরিতৃপ্ত জীবন নির্বাহ করত। সে সুখী কারণ তার যা ছিল তাতেই সে ছিল সন্তুষ্ট, আবার সে সন্তুষ্ট ছিল বলেই সুখী ছিল। একদিন একজন বিজ্ঞ ব্যক্তি তার কাছে হীরের মহিমা কীর্তন করে হীরের ক্ষমতা সম্পর্কে অনেক কথা বললেন। তিনি জানালেন, তোমার যদি বুড়ো আঙুলের আকারের একটা হীরে থেকে থাকে, তুমি একটা শহরের মালিক হতে পারবে, আর হাতের মুঠি আকারের একটা হীরে থাকে, তবে সম্ভবত একটা দেশের মালিক হতে পারবে। এই বলে বিজ্ঞ ব্যক্তিটি চলে গেলেন। কিন্তু সেই রাত্রে কৃষক আর ঘুমোতে পারল না। তার মনে সুখ ছিল না, কারণ হীরের অভাবে সে অতৃপ্তির বোধে পীড়িত। অতৃপ্তি বলেই সে অসুখী। পরদিন থেকে কৃষক তার খামার বাড়ি বিক্রি করার জন্য তোড়জোড় শুরু করে দিল। শেষ পর্যন্ত সমস্ত বিক্রি করে তার পরিবারকে একটি নিরাপদ জায়গায় রেখে সে বেরিয়ে পড়ল হীরের খোঁজ করতে। সারা আফ্রিকা সন্ধান করে কোথাও হীরে পেল না। সারা ইউরোপ খুঁজল, কিন্তু সেখানেও কিছু পেল না। যখন স্পেন পৌঁছল, তখন সে শারীরিক, মানসিক, এমনকি অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত। চরম হতাশাগ্রস্ত হয়ে অবশেষে বার্সেলোনা নদীতে
ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করল। এদিকে যে লোকটি খামার বাড়িটি কিনেছিল সে একদিন সকালে ক্ষেতের মাঝখানে বয়ে যাওয়া ছোট নদীটিতে উঠকে জল খাওয়াচ্ছিল। নদীর ওপারে একটি পাথর টুকরোর ওপর সকালে রোদ পড়ে রামধনুর মতো বিচিত্র রঙে ছকছক করে উঠল। বসার ঘরে টেবিলের ওপর পাথরটি বেশ ভালো দেখাবে মনে করে লোকটি পাথরটি কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরল। সেদিন বিকেলেই সে বিজ্ঞ ব্যক্তিটি বাড়িতে এসে টেবিলের ওপর ঝকমকে পাথরটি দেখে জিজ্ঞাসা করলেন, হাফিজ কি ফিরে এসেছে? হাফিজ ছিল পুরনো মালিকের নাম। খামার বাড়ির নতুন মালিক বললেন, না, কিন্তু এ কথা জিজ্ঞাসা করছেন কেন? বিজ্ঞ ব্যক্তিটি বললেন, ওই পাথরটি একটি হিরে, আমি হিরে চিনি। মালিক কিন্তু মানতে চাইল না। সে বলল, না, এটি একটি পাথর, আমি নদীর ধারে কুড়িয়ে পেয়েছি। আমার সঙ্গে আসুন, দেখবেন সেখানে ওই ধরনের পাথর আরও অনেক আছে। তারা দুজনে কিছু পাথর কুড়িয়ে পরীক্ষার জন্য জহুরির কাছে পাঠিয়ে দিল। পাথরগুলো হিরেই। দেখা গেল সমস্ত ক্ষেত্রটিতেই একরের পর একর, একের পর এক অজস্র হিরে ছড়ানো আছে। এই গল্পটি কি নীতি শিক্ষা দেয়? এই গল্পটি থেকে 5টি শিক্ষা আমরা পাই। 1. হাতের কাছে সুযোগটিকে যথার্থভাবে সদ্ব্যবহার করাই সঠিক মনোভাব। একরের পর একর বিস্তৃত হিরে ভরা ক্ষেত্রটি ছিল হাতের কাছে সুযোগ। সোনার হরিণের সন্ধান না ছুটে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করাই উচিত। 2. নদীর অপর পারের ঘাসকে অনেক সবুজ মনে হয়। দূরবর্তী সম্ভাবনাকে মানুষ অনেক বেশি উজ্জ্বল মনে করে। 3. প্রাপ্ত সুযোগকে কাজে না লাগিয়ে যারা সুদূর সম্ভাবনার স্বপ্নে বিভোর থাকে তারা জানে না যে আর একজন ওই সুযোগটি পাওয়ার আশায় উন্মুখ হয়ে আছে। সে খুশি হবে ওই সুযোগটি পেলে। 4. সুযোগ সম্ভাবনা বোঝার ক্ষমতা যাদের নেই তারা সুযোগ এসে যখন দরজায় কড়া নাড়ে তখন আওয়াজ হচ্ছে বলে বিরক্ত হয়। 5. একই রকম সুযোগ দুবার আসে না। পরবর্তী সুযোগ হয়তো বেশি ভালো হবে কিংবা খুবই কষ্টসাধ্য হবে, কিন্তু একই রকম হবে না। ডেভিড গলিয়াথের গল্প অনেকেরই জানা আছে। গলিয়াথ নামে দৈত্যটি গ্রামের ছেলে মেয়েদের ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে রাখত। একদিন ডেভিড নামে একটি 17 বছরের রাখাল ছেলে গ্রামে তার ভাইদের কাছে বেড়াতে এসে ওদের জিজ্ঞেস করলো, তোমরা দৈত্যটার সঙ্গে লড়াই করো না কেন? ভাইরা ভয় ভয় বলল, দেখছো না কি বিরাট চেহারা, ওকে আঘাত করাই মুশকিল। ডেভিড বলল, তা হবে কেন? বিরাট চেহারা বলেই আঘাত করা সহজ, কোনো তাক ফসকে যাবে না। তারপরের কাহিনী সবাই জানে। ডেভিড গুলতির সাহায্যে দৈত্যটিকে হত্যা করে গ্রামের ছেলেমেয়েদের সন্ত্রাসমুক্ত করেছিল। একই দৈত্য সম্পর্কে 2 রকমের দৃষ্টিভঙ্গি। সাহসীর একরকম, আবার ভীতুদের অন্যরকম। জীবনের লক্ষ্যপথে প্রতিহত হলে আমরা সেই অবস্থাকে কিভাবে গ্রহণ করব তা আমাদের মানসিকতার উপরই নির্ভর করে। যারা সমস্ত বিষয়ে ইতিবাচক চিন্তা করেন তারা বাধা বিপত্তিকে সাফল্যের সোপান হিসেবে গ্রহণ করেন। যারা নেতিবাচক চিন্তা করেন তাদের কাছে যে কোনো বাধাই বিরাট প্রতিবন্ধক। বিখ্যাত প্রতিষ্ঠানগুলির শ্রেষ্ঠত্বের পরিমাপ সেখানকার কর্মীদের বেতন হার দিয়ে বা কাজকর্মের পদ্ধতি দিয়ে হয় না। শ্রেষ্ঠত্বের বিচার হয় প্রতিষ্ঠানের সঙ্গে কর্মীদের আবেগ অনুভূতি কতটা জড়িত, কাজের প্রতি তাদের মনোভাব এবং কর্মীদের পারস্পরিক সম্পর্ক দিয়ে। কোনো কর্মী যখন বলেন এই কাজটা করতে পারবো না, তখন তার কথার 2টি সম্ভাব্য অর্থ আছে। হয় তিনি বলতে চান যে কাজটি কিভাবে করতে হয় তা তিনি জানেন না, কিংবা তিনি কাজটি করতে চান না। যদি কাজের পদ্ধতি না জানা থাকে তবে তা প্রশিক্ষণের সমস্যা, আর যদি কাজটি করতে না চান তবে তা হবে মনোভাবের সমস্যা। অর্থাৎ কাজটি করতে তার আগ্রহ নেই, কিংবা মূল্যবোধের সমস্যা, অর্থাৎ তিনি মনে করেন কাজটি করা উচিত নয়। একটি সুসম্পন্ন দৃষ্টিভঙ্গি, এ হোলিস্টিক অ্যাপ্রোচ।
আমি বিশ্বাস করি মানুষ সম্পর্কে একটি সুসম্পন্ন দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত। মানুষ কেবল দুটো হাত বা দুটো পা নয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মেধা, হৃদয় মিলিয়ে যে মানুষ সেই কাজে যায়, আবার কাজ থেকে ঘরে ফিরে আসে। আমরা পারিবারিক সমস্যা কাজের জায়গায় নিয়ে যাই, আবার কাজের সমস্যা পরিবারের মধ্যে নিয়ে আসি। পারিবারিক সমস্যা মাথায় নিয়ে কাজের জায়গায় গেলে কি হয়? মানসিক চাপ বেড়ে যায়, ফলে উৎপাদনে ঘাটতি পড়ে। অন্যদিকে কাজের সমস্যা অন্যান্য সামাজিক সমস্যায় বিব্রত থাকলে জীবনের অন্যান্য ক্ষেত্রেও তার প্রভাব পড়ে। যে উপাদানগুলি মনোভাব নির্ধারিত করে, ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন আউট অ্যাটিটিউড। আমরা কি আমাদের মনোভাব নিয়ে জন্মাই, কিংবা জীবনে অভিজ্ঞতার সঞ্চয়ের সঙ্গে সঙ্গে আমাদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি গড়ে তুলি? কি কি উপাদান আমাদের মানসিকতা গঠন করে? পারিপার্শ্বিক অবস্থার ফলেই কি নেতিবাচক দৃষ্টিভঙ্গি গঠিত হয়, এবং সেই দৃষ্টিভঙ্গি কি পরিবর্তন করা যায়? জীবনের গঠনশীল বছরগুলিতেই আমাদের মানসিকতার নির্দিষ্ট আকার নিতে শুরু করে। প্রধানত তিনটি উপাদান আমাদের মনোভাব গঠন করতে সাহায্য করে। সে তিনটি হলো: 1. পরিবেশ, 2. অভিজ্ঞতা, 3. শিক্ষা। প্রত্যেকটিতে পৃথকভাবে মূল্যায়ন করা যাক। 1. পরিবেশ, এনভায়রনমেন্ট। নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে পরিবেশ তৈরি হয়। পরিবার ইতিবাচক ও নেতিবাচক দু রকম প্রভাব সৃষ্টি করে। শিক্ষাক্ষেত্র, সহপাঠীদের প্রভাব। কর্মক্ষেত্র, সহানুভূতিশীল ও সাহায্যকারী উপরওয়ালা কিংবা অতিরিক্ত সমালোচনাকারী উপরওয়ালা। সংবাদ মাধ্যম, টেলিভিশন, খবরের কাগজ, সাময়িকপত্র, বেতার, সিনেমা। সাংস্কৃতিক পশ্চাৎপট ও পরিমণ্ডল। ধর্মীয় উত্তরাধিকার ও পরিমণ্ডল, পরম্পরা ও সংস্কার, সামাজিক পরিবেশ, সমসাময়িক রাজনৈতিক আবর্ত। এই সমস্ত মিলে একটি সাংস্কৃতিক বাতাবরণ সৃষ্টি করে। পরিবার, সংগঠন কিংবা স্বদেশ প্রত্যেকটির একটি বিশেষ সাংস্কৃতিক বাতাবরণ রয়েছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কোনো কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রেতা, তত্ত্বাবধায়ক, ম্যানেজার, মালিক সকলেই বেশ ভদ্র। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে দেখা যাবে প্রত্যেকের ব্যবহার বেশ রূঢ়, অভদ্রজনিত। এক একটি পরিবারে বাচ্চারা ও তাদের বাবা মা ভদ্র, বিবেচক ও মার্জিত ব্যবহারে অভ্যস্ত। আবার অন্য পরিবারে একে অন্যের সঙ্গে বিশ্রীভাবে ঝগড়া করে। যেসব দেশে রাজনৈতিক বাতাবরণ পরিচ্ছন্ন এবং সরকার সৎভাবে পরিচালিত হয়, সে সমস্ত দেশে সাধারণত জনসাধারণ সৎ, অপরকে সাহায্য করতে উৎসুক এবং আইন মেনে চলতে অভ্যস্ত। এর উল্টোটাও ঠিক, অর্থাৎ যেখানে সরকার ভ্রষ্টাচারী, সেখানে একজন সৎ ব্যক্তি বিপদের সম্মুখীন হন। আবার যেখানে বাতাবরণ সৎ ও পরিচ্ছন্ন, সেখানে একজন ভ্রষ্টাচারী অসুবিধার সম্মুখীন হন। সেখানে একটি ইতিবাচক কাজের আবহাওয়া আছে, সেখানে একজন প্রান্তিক উৎপাদনকারী কর্মীরও উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। আবার নেতিবাচক বাতাবরণে একজন সুদক্ষ কর্মীরও উৎপাদন ক্ষমতা কমে যায়। যে কোনো সংস্থার কর্মধারার আদর্শ উপর থেকে নিচে প্রবাহিত হয়, নিচে থেকে উপরে নয়। মাঝে মাঝে সংস্থার কর্মকর্তাদের পেছন ফিরে তাকিয়ে বিচার করা প্রয়োজন যে তারা সহকর্মীদের জন্য কী ধরনের কাজের আবহাওয়া সৃষ্টি করেছেন। একটি নেতিবাচক অবস্থার মধ্যে ইতিবাচক কর্মোদ্যম সৃষ্টি করা দুঃসাধ্য। যেখানে আইন না মেনে চলায় নিয়ম হয়ে গেছে, সেখানে সৎ নাগরিক যে ঠগ, জোচ্চোর ও চোর হয়ে উঠবে, তাতে আশ্চর্য কি? যে বাতাবরণের মধ্যে আমরা বাস করি বা আমরা অন্যদের জন্য তৈরি করেছি, তারও মূল্যায়ন করার প্রয়োজনীয়তা আছে। অভিজ্ঞতা 2. এক্সপেরিয়েন্স। জীবনে ঘটনার অভিজ্ঞতা এবং নানা মানুষের সঙ্গে সংস্রবের অভিজ্ঞতায় আমাদের ব্যবহারের পরিবর্তন ঘটে। যদি কোনো ব্যক্তির সংস্পর্শে এসে আমাদের ইতিবাচক অভিজ্ঞতা হয়, তবেই আমাদের দৃষ্টিভঙ্গিও হবে ইতিবাচক। আবার অভিজ্ঞতা নেতিবাচক হলে দৃষ্টিভঙ্গিও হবে নেতিবাচক। 3. শিক্ষা, এডুকেশন।
এখানে আমি প্রথানুযায়ী শিক্ষা এবং স্কুল কলেজের বাইরে হাতে কলমে শিক্ষার কথা বলছি, কেবলমাত্র ডিগ্রির কথা নয়। জ্ঞানকে পরিকল্পনা মাফিক অভিজ্ঞতার নিরিখে প্রয়োগ করলে তা হয় বিজ্ঞতা। বিজ্ঞতা সাফল্য নিশ্চিত করে। আমি ব্যাপক অর্থে শিক্ষার কথা বলছি। এই শিক্ষায় শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন প্রকৃত শিক্ষকের প্রভাব চিরন্তন। বৃহৎ তরঙ্গ থেকে অজস্র ক্ষুদ্র তরঙ্গভঙ্গের মতো তার প্রভাব সদা বিস্তৃত এবং বস্তুতপক্ষে অপরিমেয়। আমরা তথ্যের ভারে আকণ্ঠ নিমজ্জিত, কিন্তু জ্ঞান ও বিজ্ঞতার অভাবে তৃষ্ণার্ত। শিক্ষা কেবল জীবিকা অর্জনের পথ নির্দেশ করে না, কিভাবে জীবন যাপন করতে হয় তারও শিক্ষা দেয়। ইতিবাচক মনোভাবের মানুষ কিভাবে চেনা যাবে? হাউ টু রিকগনাইজ পিপল উইথ এ পজিটিভ অ্যাটিটিউড। একজন মানুষ অসুস্থ না হলেই যেমন তাকে সুস্বাস্থ্যের অধিকারী বলা যাবে না, তেমনি নেতিবাচক মনোভাব না থাকলেও কাউকে ইতিবাচক মনোভাব সম্পন্ন বলে চিহ্নিত করা যাবে না। ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের কিছু বৈশিষ্ট্য সহজে নজরে পড়ে। তারা দয়ালু, আত্মবিশ্বাসী, ধৈর্যশীল এবং নিরহংকার। তারা নিজেদের সম্পর্কে এবং অন্যের সম্পর্কেও উচ্চ আশা পোষণ করেন এবং সব কাজেই ইতিবাচক ফল প্রত্যাশা করেন। যাদের মনোভাব ইতিবাচক তারা 12 মাসি ফলের মতো সব সময় সুস্বাদু ও তাই তারা সব সময় স্বাগত। ইতিবাচক মনোভাবের সুবিধা, দ্য বেনিফিটস অফ আ পজিটিভ অ্যাটিটিউড। এই মনোভাবের সুফল অনেক এবং সহজে তার নজরেও পড়ে। অবশ্য যা সহজে নজরে পড়ে তা সহজে নজর এড়িয়েও যেতে পারে। যাই হোক, কয়েকটি সুবিধা উল্লেখ করা যায়। উৎপাদনশীলতা বাড়ায়, সংঘবদ্ধভাবে কাজের পরিবেশ সৃষ্টি করে, সমস্যার সমাধানে সাহায্য করে, কাজের উৎকর্ষ বাড়ায়, সৌহার্দ্যপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে, আনুগত্যের মনোভাব তৈরি করে, মুনাফা বাড়ায়, কর্মচারী, মালিক ও ক্রেতাদের মধ্যে সম্পর্কের উন্নতি করে, মানসিক চাপ কমায়, সমাজের সহায়ক সদস্য হতে সাহায্য করে। একটি প্রসন্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে সমাজে পরিচিত হতে সাহায্য করে। মনোভাবের গুরুত্ব, নেতিবাচক মনোভাবের ফলাফল, দ্য কনসিকুয়েন্সেস অফ আ নেগেটিভ অ্যাটিটিউড। জীবনে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হয় এবং অনেক সময় আমাদের নেতিবাচক মনোভাবই সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে। এই মনোভাবের ফলে বন্ধুত্ব ও চাকরি রক্ষা করা কিংবা সামাজিক ও দাম্পত্য সম্পর্ক রক্ষা করাও কঠিন হয়ে পড়ে। এরূপ মনোভাবের ফলে তিক্ততার সৃষ্টি হয়, ক্ষোভের ও অসহিষ্ণুতার সৃষ্টি হয়, জীবন উদ্দেশ্যহীন হয়ে পড়ে, অসুস্থতার শিকার হতে হয়, নিজের ও ঘনিষ্ঠদের উপর মানসিক চাপ পড়ে, পরিবারের মধ্যে এবং কর্মস্থলে এমন একটি নেতিবাচক আবহাওয়া সৃষ্টি করে যা কারুর পক্ষে মঙ্গলদায়ক নয়। এরূপ মনোভাব ধীরে ধীরে শুধু ঘনিষ্ঠদের সংক্রমিত করে না, পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হয়। এরূপ দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতন হয়েও তা পরিবর্তন করা যায় না কেন? When we become aware of our negative attitude, why don't we change? মানুষের স্বভাব পরিবর্তনের পরিপন্থী। পরিবর্তন অস্বস্তিকর। সদর্থক বা নয়ার্থক যেমন ফলাফলই হোক না কেন, পরিবর্তন সব সময় চাপ সৃষ্টি করে। কখনো কখনো নেতিবাচক মনোভাবের সঙ্গে এমন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করি যে পরিবর্তন ইতিবাচক হলেও আমরা তা গ্রহণ করতে চাই না। চার্লস ডিকেন্স এক বন্দির কাহিনী লিখেছেন যে অনেক দিন মাটির নিচে অন্ধকার কুঠুরিতে কাটিয়েছে। তার মেয়াদ শেষ হওয়ার পর যখন তাকে তার অন্ধকার কুঠুরি থেকে মুক্ত পৃথিবীর উজ্জ্বল আলোয় নিয়ে আসা হলো, তখন সে অবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখল। কয়েক মুহূর্ত পরে সে তার নতুন পাওয়া স্বাধীনতায় এমন অস্বস্তি বোধ করতে লাগলো যে তার সেই অন্ধকার কুঠুরিতেই ফিরে যেতে চাইল। সেই কুঠুরি, সে কল, অন্ধকার, এসবের মধ্যেই সে নিশ্চিন্ত ও স্বস্তি বোধ করে।
তাই স্বাধীনতা ও বিশাল পৃথিবীর কোনো কিছুই আকর্ষণ করছিল না তাকে। ইতিবাচক মনোভাব গঠনের পদ্ধতি, স্টেপস টু বিল্ডিং আ পজিটিভ অ্যাটিটিউড। বাল্যকালেই সারা জীবনের জন্য মানস গঠন সম্পন্ন হয়ে যায়। সবচেয়ে ভালো হয় যদি সেই বছরগুলিতে ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে, কিন্তু তার অর্থ এই নয় যে ঘটনাচক্রে যদি বাল্যকালে নেতিবাচক মনোভাব গড়ে ওঠে তবে তাই সারা জীবন বহন করে চলতে হবে। এরূপ মনোভাবের পরিবর্তন করা যায়, কিন্তু তা খুব সহজসাধ্য নয়। কিভাবে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হয়? যে আদর্শগুলি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে সে সম্পর্কে অবহিত হওয়া। ইতিবাচক মনোভাব অর্জন করার আকাঙ্ক্ষা। আদর্শগুলি সার্থকভাবে অনুসরণের জন্য শৃঙ্খলাবোধ ও নিষ্ঠার অনুশীলন প্রয়োজন। বয়স্ক ব্যক্তিরা নিজেরাই ইতিবাচক মনোভাব গঠন করতে পারেন, এ দায় নিজেদেরই নিতে হবে। অনেক সময় ব্যর্থতার জন্য আমরা অপরকে বা সংশ্লিষ্ট অন্যান্য ঘটনাকে দায়ী করে থাকি, কিন্তু এরূপ না করে বিশ্লেষণধর্মী ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা দরকার। প্রত্যেক দিন প্রাতঃকালে আমাদের মনোভাবটি তৈরি করে নেওয়া সম্ভব। বয়স্ক ব্যক্তি হিসাবে আমাদের কাজের ও ব্যবহারের দায়িত্ব আমাদেরই নেওয়া উচিত। নৈরার্থক মনোভাবের ব্যক্তিরা তাদের ব্যর্থতার জন্য বিশ্বশুদ্ধ সবাইকে, তাদের মাতা পিতা, স্ত্রী, শিক্ষক, দেশের সরকার, অর্থনীতির দোষারোপ করেন। মনকে অতীতের বন্ধন থেকে মুক্তি দিতে হবে। পুরনো ধুলো ঝেড়ে ফেলে জীবনের মূলধারায় প্রত্যাবর্তন দরকার। সব স্বপ্নকে সংহত করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে হবে। যেগুলি সৎ, সত্য এবং মহৎ, সেই সমস্ত ইতিবাচক বিষয়গুলি সম্পর্কে চিন্তা করতে করতেই মনের ইতিবাচক দিকটি সমৃদ্ধ হবে। যদি আমরা এই ধরনের মানসিকতা গঠন করতে চাই এবং তা স্থায়ী করতে চাই, তবে সচেতনভাবে নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুশীলন করা দরকার। প্রথম পদ্ধতি, লক্ষ্যের কেন্দ্রবিন্দু পরিবর্তন করে ইতিবাচক গুণের খোঁজ করো। চেঞ্জ ফোকাস, লুক ফর দ্য পজিটিভ। জীবনের সমস্ত ইতিবাচক বিষয়ের প্রতি নজর দেওয়া দরকার। কোনো ব্যক্তির জীবন কিংবা কোনো বিশেষ অবস্থায় যে উপাদান ও গুণগুলি কল্যাণকর সেগুলির প্রতি নজর দেওয়া উচিত। নেতিবাচক মানসিকতা কেবলমাত্র ত্রুটিগুলো দেখতেই অভ্যস্ত হয়ে যায়, ফলে দোষগুলি দেখা যায়, কল্যাণকর দিকটি নজরে আসে না। দোষ দেখায় যাদের স্বভাব, তারা স্বর্গেরও ত্রুটি বার করতে পারেন। বেশিরভাগ মানুষেরই যা দেখতে ইচ্ছা করেন তাই বড় করে দেখেন। যদি তারা মানুষের মধ্যে বন্ধুত্ব, আনন্দ এবং অন্যান্য ইতিবাচক গুণাবলীর খোঁজ করেন তবে তাই পাবেন। আর যদি তাদের মধ্যে বিসম্বাদ বা ঔদাসীন্য দেখতে চান তবে তাও পাবেন। মানুষের মধ্যে ভালো মন্দ দুই আছে, তাই স্মরণ রাখা দরকার যে ইতিবাচক গুণগুলির খোঁজ করা বা প্রাধান্য দেওয়ার অর্থ এই নয় যে ত্রুটিগুলোকে অগ্রাহ্য। সোনার খোঁজে, লুকিং ফর দ্য গোল্ড। অ্যান্ড্রু কার্নেগি নামে একজন স্কট বাল্য বয়সে আমেরিকায় এসে নানা ধরনের খুচরো কাজে করতে শুরু করেন। তিনি জীবনে শেষ করেন আমেরিকার একজন বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী হিসেবে। এক সময় 43 জন ক্রোড়পতি এবং তার সংস্থায় কাজ করতেন। কয়েক দশক আগে $1 কোটি বিপুল ঐশ্বর্য হিসাবে বিবেচিত হতো। আজও তা কিছু কম ঐশ্বর্য নয়। জনৈক ব্যক্তি একদিন কার্নেগিকে জিজ্ঞাসা করলেন তিনি কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেন। অ্যান্ড্রু কার্নেগি জবাব দিলেন, মানুষ নিয়ে কারবার করা যেন সোনার জন্য মাটি খোঁড়ার মতো। 1 আউন্স সোনার জন্য টনের পর টন মাটি কাটতে ও সরাতে হয়, কিন্তু সোনাই খোঁজা হয়, মাটি নয়। আসল কথা আমাদের নজর কোনটার উপর? নজরটা সোনার উপর থাকুক, মাটির উপর নয়। মানুষের মধ্যেও যদি দোষ ত্রুটি খোঁজা হয় তবে মাটির মতো তা অনেক পাওয়া যাবে। প্রশ্ন হচ্ছে আপনি কি খুঁজছেন? অ্যান্ড্রু কার্নেগির জবাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। সব অবস্থাতেই প্রত্যেক মানুষের মধ্যে কিছু ইতিবাচক দিক আছে।
অনেক সময় হয়তো গভীর অনুসন্ধান করে ইতিবাচক গুণাবলীর সন্ধান করতে হয়, কারণ তার সহজে নজরে আসে না। তাছাড়া আমরা অন্য মানুষের ত্রুটি দেখতে এত অভ্যস্ত যে ভালো দিকটি সাধারণত আমাদের নজরেই আসে না। সব মানুষেরই কিছু ইতিবাচক দিক আছে। এই কথার দৃষ্টান্ত হিসাবে একজন বলেছিলেন যে একটা বন্ধ হয়ে যাওয়া ঘড়ির দিনে দুবার সঠিক সময় দেখিয়ে থাকে। স্মরণ রাখা প্রয়োজন, যখন আপনি সোনার খোঁজ করেন তখন 1 আউন্স সোনার জন্য আপনাকে টন টন মাটি সরাতে হয়। তো আপনি খোঁজেন সোনাই, মাটি নয়। নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ সব সময় সমালোচনা করবে। কিছু লোক আছেন যারা পক্ষ বিপক্ষ বিচার না করে সব সময় সমালোচনা করেন। সমালোচনাই তাদের জীবিকা, সমালোচনা তাদের জীবন। তারা প্রায় বিজয়ী লক্ষ্য ও একাগ্রতা নিয়ে সমালোচনা করেন। প্রতিটি মানুষের মধ্যে প্রত্যেক অবস্থায় তারা কিছু ত্রুটি খুঁজে বার করবেনই এবং বিশ্বশুদ্ধ সবাইকে ত্রুটির জন্য দোষারোপ করবেন। এই ধরনের মানুষকে বলা হয় শক্তি শোষক। তারা সমস্ত শক্তি শোষণ করে। এরা ক্যাফেটেরিয়াতে গিয়ে ক্লান্তি অপসারণের নামে 20 কাপ চা কফি গলাধঃকরণ করেন, মনের সুখে ধূমপান করেন এবং অজস্র নিন্দামন্দ করেন। তারা শুধু নিজেদের মধ্যেই নয়, আশেপাশে যারা থাকেন সবার মধ্যেই একটা চাপা উত্তেজনা সৃষ্টি করেন। প্রকৃতপক্ষে ছোঁয়াচে রোগের ন্যায় তারা একটা নৈরার্থক বাণী বহন করেন এবং এমন একটি পরিবেশের সৃষ্টি করেন যেখানে কেবল নেতিবাচক ফলই পাওয়া যায়। রবার্ট ফুলটন বাষ্পীয় পোত আবিষ্কার করেছিলেন। হাডসন নদীতে যখন তিনি তার নতুন আবিষ্কার প্রদর্শনের আয়োজন করেছিলেন, তখন কিছু নিরাশাবাদী ও সংশয়ী ব্যক্তি জড়ো হয়ে বলা বলি করছিল যে জাহাজ কখনো চলবে না। দেখা গেল জাহাজ চলছে এবং সেটি নদী দিয়ে এগিয়ে গেল। তখন যারা জাহাজ চলবে না বলে মন্তব্য করেছিল তারা চিৎকার করে বলতে লাগলো, জাহাজ কখনো থামবে না। সব কিছুর নেতিবাচক দিক দেখার কি আশ্চর্য মানসিকতা! কিছু লোক সব সময় নেতিবাচক দিকটিই দেখে। Some people always look for the negative. এক শিকারী শিকার করা পাখি খুঁজে নিয়ে আসার জন্য একটি শিক্ষিত কুকুর ছিল। কুকুরটি জলের উপর দিয়ে হাঁটতে পারত। শিকারী যখন কুকুরটির এই অলৌকিক ক্ষমতার পরিচয় পেল, তখন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। বন্ধুদের নিকট কুকুরের এই আশ্চর্যজনক ক্ষমতা দেখাবার অভিপ্রায়ে সে একদিন তার বন্ধুকে হাঁস শিকারে আমন্ত্রণ জানায়। কয়েকটি হাঁস মারার পর সে কুকুরটিকে নির্দেশ দিল হাঁসগুলি জল থেকে তুলে আনতে। কুকুরটি জলের ওপর দিয়ে দৌড়ে মৃত হাঁসগুলি নিয়ে এলো। সারা দিন ধরে বেশ কয়েকবারই কুকুরটিকে জলের উপর দিয়ে দৌড়াতে হলো। শিকারী তার কুকুরের এই আশ্চর্য ক্ষমতার জন্য বন্ধুর কাছে কিছু মন্তব্য আশা করেছিল, কিন্তু বন্ধু ছিল চুপচাপ। শিকারী বাড়ি ফেরার পথে বন্ধুকে জিজ্ঞেস করলো, কুকুরটির কোনো অসাধারণত্ব লক্ষ্য করেছ কি? বন্ধু জবাব দিল, হ্যাঁ, তোমার কুকুরটি সাঁতার জানে না। কোনো ব্যক্তি সব সময় নৈরার্থক দিকটি। হতাশাবাদী কাকে বলে? যারা নিজেদের হতাশার কথা বলতে না পারলে অসুখী হন, যারা নিজের প্রকৃত অবস্থা ভালো হলেও খারাপ বলে ভাবতে অভ্যস্ত, যারা জীবনের অনেকটা সময় অভিযোগ করে কাটিয়ে দেন, যারা আলো নিভিয়ে দিয়ে পরীক্ষা করেন অন্ধকার কতটা গভীর, যারা জীবনের আয়নায় সর্বদাই চিড়ের অনুসন্ধান করেন, যারা বিছানাতে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে শোনার পর বিছানায় ঘুমোনো বন্ধ করে দিয়েছেন, যারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ভয়ে স্বাস্থ্যের আনন্দ উপভোগ করতে পারেন না, যারা সব সময়ই খারাপ অবস্থার আশঙ্কা করেন এবং সমস্ত ঘটনাকে গুরুতর খারাপ করে তোলেন, যারা রসগোল্লার ছিদ্রগুলি দেখেন কিন্তু অন্য কিছুই দেখেন না, যারা মনে করেন সূর্য কেবল ছায়া সৃষ্টি করে, যারা শুধুমাত্র দুঃখের হিসেব করেন, সুখের কথা ভুলে যান, যারা জানেন না যে কঠিন শ্রম কারোর কোনো ক্ষতি করে না কিন্তু বিশ্বাস করেন কোনো ঝুঁকি নেওয়া ঠিক। আশাবাদীকে কয়েকটি কথায় আশাবাদীর পরিচয় দেওয়া যেতে পারে।
মানসিক দিক থেকে এত দূর হবেন যে মনের শান্তি কোনোভাবেই বিঘ্নিত হবে না। প্রত্যেকের স্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধির কথা বলবেন। কথাবার্তায় বন্ধুদের মনে এই বিশ্বাস জন্মাবেন যে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু শক্তি আছে। প্রত্যেক বিষয়ের উজ্জ্বল দিকটাই দেখার চেষ্টা করবেন। কেবল শ্রেষ্ঠদের বিষয়ে চিন্তা করবেন, শ্রেষ্ঠ সংস্থার জন্য কাজ করবেন এবং সবচেয়ে ভালো ফল প্রত্যাশা করবেন। নিজের সাফল্যে যেমন উৎসাহ পান, অপরের সাফল্যেও তেমনি উৎসাহ দেখাবেন। অতীতের বিচ্যুতি ভুলে গিয়ে ভবিষ্যতের সাফল্যের চেষ্টা করবেন। প্রত্যেকের জন্য থাকবে স্মিত হাসি। নিজেকে উন্নত করার জন্য এত সময় ব্যয় করবেন যেন অপরের সমালোচনা করার জন্য সময় অবশিষ্ট না থাকে। এত বড় হবেন যেন উদ্বেগ ও দুশ্চিন্তা কাবু করতে না পারে। এত মহান হবেন যেন ক্রোধ না বশীভূত করতে পারে। দ্বিতীয় পদ্ধতি, কাজ এখনই শেষ করার অভ্যাস আয়ত্ত করুন। মেক আ হ্যাবিট অফ ডুইং ইট নাও। জীবনে কোনো না কোনো সময় আমরা দীর্ঘসূত্রতার শিকার হয়েছি। এর ফলে পস্তাতে হয়েছে। দীর্ঘসূত্রতার নেতিবাচক মনোভাবের জন্ম দেয়। প্রকৃতপক্ষে পরিশ্রম করে কাজটি শেষ করতে যত না ক্লান্তি আসে, দীর্ঘসূত্রতার অভ্যাস তার থেকে বেশি ক্লান্ত করে। একটি সুসম্পন্ন কাজ মনকে দেয় সম্পূর্ণতার তৃপ্তি এবং কর্মোদ্যম, আর অসমাপ্ত কাজ একটি ছিদ্রযুক্ত জলধারের মতো সমস্ত কর্মশক্তিকে নিঃশেষিত করে দেয়। একটি ইতিবাচক মানসিকতা গঠন করতে ও বজায় রাখতে বর্তমানের মধ্যে বাঁচার ও হাতের কাজগুলি এখনই করার অভ্যাস করতে হবে। চাঁদের আলোয় মধুর আলস্যে যে দিয়েছে নিদ্রা, সূর্যের উত্তাপ সে উপভোগ করতে সমস্ত দেহ দিয়ে কিছু কাজ করতে হবে, এই ভেবে ভেবে সে বেঁচেছে সারা জীবন। মৃত্যু যখন এসে দরজায় দাঁড়ালো, তখনও কিছুই করা হয়ে ওঠেনি। জেমস অ্যালবারি। মনোভাবের গুরুত্ব। যখন আমি বড় হব, ছোট ছেলেটি বাল্যকালে ভাবে যে বড় হলে আমি এইভাবে কাজ করব এবং সুখী হব। যখন বড় হলো, তখন ভাবলো কলেজের পাঠ শেষ করে এই কাজ করব এবং সুখী হব। কলেজের পাঠ শেষ করে ভাবলো এবার একটি চাকরি পাই, তারপর বেশ কিছু কাজ করব। চাকরি যখন পেল, তখন ভাবলো এইবার বিয়ে করি, তারপর অন্য ভালো কাজে হাত দেব। কিন্তু বিয়ের পরও যখন কিছু করতে পারলো না, তখন ভাবলো বাচ্চাদের লেখাপড়া শেষ হোক, তারপর দেখা যাবে। শেষ পর্যন্ত অবসর নেওয়ার পর দেখলো জীবন কখন তার চোখের সামনে দিয়ে বয়ে চলে গেছে। কাজ সে কিছুই করতে পারেনি। খুব বড় বড় কথা বলে অনেকে দীর্ঘসূত্রতাকে আড়াল করার চেষ্টা করেন। কাজ শেষ না হওয়ার অজুহাত হিসাবে বলেন, আমি বিশ্লেষণ করে দেখছি, 6 মাস পরেও দেখা যায় সেই বিশ্লেষণ চলছে, কাজ তখনও শেষ হয়নি। এটা এক ধরনের রোগ, যাকে বলা হয় বিশ্লেষণের পক্ষাঘাত। এরা কখনোই কাজে সফল হবেন না। আর এক দল আছেন যারা বলেন, আমি তৈরি হচ্ছি, 6 মাস পরেও সেই একই উত্তর, তৈরি হচ্ছি। এদের রোগকে বলা হয় অজুহাতম্বর। সব সময় কাজ না করার অজুহাত দেখিয়ে কাজ এড়িয়ে যান। জীবনটা অভিনয়ের আগে ড্রেস রিহার্সাল নয়। যে জীবন দর্শনেই বিশ্বাস থাকুক না কেন, জীবনের খেলায় আমাদের হাতে মাত্র একটি গুলি আছে। এই খেলার বাজি অনেক বেশি বাজি হচ্ছে ভবিষ্যতের প্রজন্ম। কোথায় এবং কখন, এই প্রশ্নের উত্তরে বলা যায় এখানেই এবং এখনই। বর্তমান সময়কে সম্পূর্ণরূপে ব্যবহার করা প্রয়োজন। এর অর্থ অবশ্যই এই নয় যে ভবিষ্যতের জন্য কাজে পরিকল্পনার প্রয়োজন নেই। সে প্রয়োজন অবশ্যই আছে। যদি বর্তমানকে যথাযথভাবে কাজে লাগানো যায়, তবে স্বাভাবিকভাবেই তাই হবে ভবিষ্যতের জন্য বীজ বপন করা। তৃতীয় পদ্ধতি, কৃতজ্ঞ হওয়ার মানসিকতা তৈরি হওয়া দরকার। ডেভেলপ অ্যান অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। জীবনে যা প্রসাদ লাভ করেছেন তারই হিসেব করুন, কেবল দুঃখ কষ্টের নয়। সময় মতো গোলাপের সুবাস গ্রহণ করুন। কেউ কেউ দুর্ঘটনায় বা অসুখে অন্ধ হয়ে গেলে $10 লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু কোনো সুস্থ মানুষকে $10 লক্ষ পাওয়ার লোভে অন্ধ হতে চাইবেন? অনেকেই চাইবেন না। আমাদের যা নেই তা নিয়ে আমাদের অভিযোগ এত সোচ্চার যে আমাদের যা আছে তার দিকে নজর দিতে পারি না। বস্তুতপক্ষে আমরা যা পেয়েছি তার জন্যই আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।
দুঃখ কষ্ট নয়, সুখের হিসেব করো এই মন্তব্যের অর্থ এই নয় যে যা পেয়েছি তাতেই সন্তুষ্ট হয়ে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা উচিত। এই অর্থ করলে বুঝতে হবে যে আমি আমার বক্তব্য ঠিক বোঝাতে পারিনি, কিংবা আমার বক্তব্য অংশত গ্রহণ করা হয়েছে। কিভাবে আপনি আপন মানসিকতা অনুযায়ী বক্তব্যে গ্রহণ করা হয় তার একটি উদাহরণ দেওয়া যেতে পারে। একজন ডাক্তারকে অতিথি বক্তা হিসাবে একজন সুরাসক্ত মানুষের সভায় বক্তৃতা দিতে আহ্বান করা হয়েছিল। সুরাসক্ত মানুষের স্বাস্থ্যের পক্ষে কতখানি ক্ষতিকর তা প্রমাণ করার জন্য একটি জোরালো পরীক্ষা করে বক্তব্যটি সকলের জন্য তিনি বোঝাতে চেয়েছিলেন। দুটি পাত্রের একটিতে জল, অপরটিতে নির্ভেজাল মদ নিয়ে প্রথমে জলের মধ্যে একটি কেঁচো ছেড়ে দিলেন। কেঁচোটি বেশ নড়ে চড়ে বেড়াতে লাগলো। তারপর সেটি তুলে নিয়ে নির্ভেজাল মদের পাত্রে রাখলেন। প্রায় সঙ্গে সঙ্গে কেঁচোটি টুকরো টুকরো হয়ে পাত্রের মদের সঙ্গে মিশে গেল। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন মদ আমাদের শরীরে কতটা ক্ষতি করে, কিন্তু শ্রোতাদের জিজ্ঞাসা করলেন এই পরীক্ষার দ্বারা কি প্রমাণ হলো। পেছন থেকে সুরাসক্তদের একজন বললেন, মদ খেলে পাকস্থলীতে কেঁচো হবে না। অবশ্যই এটি ডাক্তারের প্রতিপাদ্য বিষয় ছিল না, কিন্তু শ্রোতাদের মধ্যে কেউ কেউ তাদের নিজের নিজের মানসিক প্রবণতা অনুযায়ী অর্থ করে নিয়েছেন। এইভাবে অনেকে পূর্ব নির্ধারিত চিন্তার প্রভাবে প্রকৃত বক্তব্যকে গ্রহণ করতে পারেন না। জীবনে অনেক প্রাপ্তি লুকানো সম্পদের মতো তাদের প্রকৃত মূল্য আমরা জানি না। এগুলোকেই বড় করে দেখা উচিত, দুঃখ কষ্টকে নয়। চতুর্থ পদ্ধতি, ক্রমাগত শিক্ষা গ্রহণের মনোভাব তৈরি হোক। গেট ইনটু এ কন্টিনিউয়াস এডুকেশন প্রোগ্রাম। শিক্ষা সম্পর্কে একটি ভুল ধারণা নিরসন দরকার। অনেকে মনে করেন আমরা স্কুল কলেজে শিক্ষালাভ করে শিক্ষিত হই। পৃথিবীর বিভিন্ন দেশে সেমিনারে যোগ দিতে গিয়ে আমি শ্রোতাদের প্রায় জিজ্ঞাসা করি, আপনারা কি স্কুল কলেজে প্রকৃত শিক্ষা লাভ করেছেন? এ বিষয়ে সবাই একমত যে কেউ কেউ প্রকৃত শিক্ষা লাভ করলেও বেশিরভাগই সে শিক্ষা পায়নি। স্কুল কলেজে তথ্যপূর্ণ অনেক শিক্ষা পাই, কিন্তু শিক্ষার অনেকটাই বাকি থাকে। শিক্ষায় তথ্য, ঘটনাবলী ইত্যাদি জানার খুবই প্রয়োজন, কিন্তু তাতে শিক্ষা সম্পূর্ণ হয় না। আমাদের শিক্ষার সত্য অর্থ জানা দরকার। বুদ্ধিগত শিক্ষা আমাদের মস্তিষ্ককে উর্বর করে এবং মূল্যবোধের শিক্ষা আমাদের হৃদয় বৃত্তিকে সমৃদ্ধ করে। বস্তুতপক্ষে যে শিক্ষা আমাদের হৃদয়কে সুশিক্ষিত করে না সে শিক্ষা বিফল। আমাদের পরিবার, সমাজ ও কর্মস্থলের উপযোগী চরিত্র গঠনের জন্য নীতিবোধ ও নীতিশিক্ষার প্রয়োজন। যে শিক্ষা চরিত্রের সততা, সহমর্মিতা, সাহস, একাগ্রতা ও দায়িত্ববোধের মতো মৌলিক গুণাবলীর গঠন করে সেই শিক্ষারই একান্ত প্রয়োজন। আমরা কেবল ডিগ্রির মানদণ্ডে মাপা শিক্ষা চাই না, আমরা চাই মূল্যবোধের শিক্ষা। জোরের সঙ্গে বলা যায় যে ব্যক্তি নীতিবোধের শিক্ষায় শিক্ষিত তারা খুব উচ্চ মূল্যবোধের শিক্ষা নিয়ে বেঁচে আছে। কিন্তু এই ডিগ্রিধারী অথচ নীতিবোধ শিক্ষা বর্জিত যে জীবন, তার উন্নতি করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। চরিত্র গঠন এবং নীতি ও মূল্যবোধের শিক্ষা যে সময় বাচ্চাদের গড়ে ওঠে সেই সময় দেওয়া ভালো, কারণ তখন বাচ্চাদের মনে কোনো পূর্ব নির্দিষ্ট ধারণা থাকে না। মূল্যবোধহীন শিক্ষা। প্রকৃত শিক্ষায় বুদ্ধিবৃত্তি ও হৃদয়বৃত্তি দুই সমৃদ্ধ হয়। একজন অশিক্ষিত চোর মালগাড়ি থেকে চুরি করে, কিন্তু একজন শিক্ষিত চোর পুরো রেলপথটাই চুরি করে নিতে পারে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট স্টিভেন মুলার বলেন, বিশ্ববিদ্যালয়গুলি অতীব দক্ষ বর্বর তৈরি করছে, কারণ তাদের তরুণদের কোনো মূল্যবোধের শিক্ষা দিচ্ছে না, যদিও তারা ক্রমাগত সেই মূল্যবোধের অনুসন্ধান করে চলেছে। গ্রেড পাওয়ার জন্য নয়, আমাদের প্রতিযোগিতা হওয়া উচিত জ্ঞান ও বৈদগ্ধ্য লাভের জন্য। জ্ঞানী তথ্য আহরণ করে, তার বিদগ্ধ ব্যক্তি সেই তথ্যগুলিকে সরলীকরণ করে তার থেকে প্রজা লাভ করে। বিশেষ কিছু হৃদয়ঙ্গম না করেও একজন ভালো গ্রেড বা ভালো ডিগ্রি পেতে পারেন। কিভাবে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হয় সে বিষয়ে অবহিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক বিষয় স্মরণ রাখার ক্ষমতাকেই শিক্ষা বলে না। নীতিবোধ ছাড়া শিক্ষা সমাজের কাছে ক্ষতিকারক হয়ে ওঠে। শিক্ষা সব সময় শুভ বিচার বুদ্ধিকে জাগ্রত করে না। এডুকেশন ডাজ নট মিন গুড ইন জাজমেন্ট। একজন ব্যক্তি রাস্তার ধারে সস্তার খাবার হটডগ বিক্রি করত। সে ছিল অশিক্ষিত, তাই খবরের কাগজ পড়তো না, কানে কম শুনতো, তাই রেডিও শুনতো না, চোখের দৃষ্টি কমজোর, তাই টেলিভিশন দেখতো না, কিন্তু উৎসাহের সঙ্গে হটডগ বিক্রি করে
লাভও অনেক বাড়িয়ে ফেলেছিল। ব্যবসা বেড়ে যাওয়ায় তার কলেজ থেকে পাশ করা গ্র্যাজুয়েট ছেলে তার সঙ্গে যোগ দিল। তারপরেই সে আশ্চর্য ঘটনা ঘটল। বাবা, তুমি কি জানো দেশে এখন অর্থনৈতিক মন্দা চলছে, যার ফলে আমাদের ব্যবসাও মার খাবে? বাবা বলল, আমি তো জানি না, ব্যাপারটা কি বলো তো? ছেলে বলল, আন্তর্জাতিক অবস্থা গুরুতর, অভ্যন্তরীণ অবস্থা আরও খারাপ। আগামী দিনের খারাপ সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। লোকটি ভাবল, ছেলে কলেজে পড়েছে, খবরের কাগজ পড়ে, রেডিও শোনে, সুতরাং তার এই সমস্ত বিষয়ে জানার কথা। তার উপদেশ অগ্রাহ্য করা ঠিক হবে না। এই ভেবে সে পরের দিন থেকে রুটি মাংসের অর্ডার কমিয়ে দিল, দোকানের বোর্ড খুলে নিল। ব্যবসায় তার আগ্রহ গেল কমে, সঙ্গে সঙ্গে খদ্দেরদের মধ্যে হটডগের চাহিদা গেল কমে। বাবা তখন ছেলেকে বলল, তুমি ঠিকই বলেছিলে, আমরা এখন অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছি। তুমি যথাসময়ে আমায় সাবধান করে দিয়েছিলে, আমি খুশি। এই গল্পের নৈতিক উপদেশটি কি? 1. অনেক সময় আমরা মেধা এবং সুবিবেচনার মধ্যে ভেদাভেদ নির্ধারণ করতে পারি না। 2. কেউ কেউ খুব মেধাবী কিন্তু বিচার বিবেচনার ক্ষমতার অভাব দেখা যায়। 3. যত্নের সঙ্গে উপদেষ্টা নির্বাচন করা উচিত, নিজের বিচার বুদ্ধি সব ক্ষেত্রেই ব্যবহার করা উচিত। 4. প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও মানুষ সফল হতে পারে যদি তার মধ্যে নিম্নলিখিত গুণাবলী থাকে: চরিত্র, দায়বদ্ধতা, দৃঢ় বিশ্বাস, সৌজন্যবোধ, সাহস। 5. দুর্ভাগ্যের কথা, অনেকেই জ্ঞানের দিক থেকে চলন্ত বিশ্বকোষ কিন্তু কার্যক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ। মেধা হচ্ছে দ্রুত শেখার ক্ষমতা, শিক্ষাকে দ্রুত কাজে লাগানোর দক্ষতাকে বলে সক্ষমতা। সে বিষয়ে শিক্ষা নেওয়া হয়েছে, তাকে কার্যক্ষেত্রে প্রয়োগ করার আকাঙ্ক্ষা ও ক্ষমতা যদি থাকে তবে তাকেই বলে যোগ্যতা। আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটি মানসিক অবস্থা যার সাহায্যে দক্ষ মানুষ যোগ্য মানুষ হয়ে ওঠে। উইনস্টন চার্চিল বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম কর্তব্য হচ্ছে ছাত্রদের জ্ঞানার্জনে সহায়তা করা, ব্যবসা বাণিজ্য শিক্ষা দেওয়া নয়, চরিত্র গঠনে উৎসাহ দেওয়া, কলা কৌশলগত শিক্ষায় নয়। শিক্ষিত, তাহলে কাদের আমরা শিক্ষিত বলবো? প্রথমত, যারা জীবনে একের পর এক যে সমস্ত অবস্থার সম্মুখীন হন সেই সমস্ত অবস্থায় সম্মুখভাবে মোকাবিলা করতে পারেন এবং যারা সমস্যাপূর্ণ মুহূর্তগুলিকে যথার্থরূপে বিচার করে সঠিক কর্মপন্থা নির্ধারণ করতে পারেন। তারপর যারা বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সম্মানজনক ব্যবহার করেন, অপরের ব্যবহার অপ্রিয় বা অপমানজনক হলেও তাদের সঙ্গে সহজভাবে ব্যবহার করেন, যারা সহকর্মীদের সঙ্গে সব সময় সাধ্যমতো ন্যায়সঙ্গত ব্যবহার করেন। তাছাড়াও যারা নিজেদের আনন্দ উল্লাসকে সব সময় নিয়ন্ত্রণে রাখেন এবং কখনো কখনো দুর্ভাগ্যের শিকার হলেও অশোভনভাবে বিচলিত না হয়ে সেই দুর্ভাগ্যকে মানুষের স্বভাবের সঙ্গে সঙ্গতি রেখে গ্রহণ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যারা সাফল্যের আনন্দে পথভ্রষ্ট হয়ে মানুষের নিজস্ব সত্তাকে বিনষ্ট করেননি, বরং বিজ্ঞ স্থিতধী ব্যক্তি হিসেবে নিজেদের অবস্থানে দৃঢ় থাকেন। যারা সহজাত বুদ্ধি ও স্বভাব নিয়ে যেমন উচ্ছ্বসিত হন না, তেমনই দৈবক্রমে যে সাফল্যের অধিকারী হয়েছে সে সম্পর্কে আনন্দ উচ্ছলও হন না। যাদের চরিত্র উল্লেখিত গুণাবলীর যে কোনো একটির সঙ্গে নয়, সবগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ, তাদেরই শিক্ষিত বলা যায়। তিনি বস্তুতপক্ষে সর্বগুণান্বিত। সক্রেটিস। সংক্ষেপে বলা যায়, শিক্ষিত ব্যক্তিরা যে কোনো কঠিন অবস্থায় বিজ্ঞতা ও সাহসের সঙ্গে সঠিক পথ নির্ধারণ করে নিতে পারেন। যদি কেউ প্রজ্ঞা ও মূঢ়তার মধ্যে, ভালো ও মন্দের মধ্যে, শালীনতা ও অশালীনতার মধ্যে পার্থক্য করতে পারেন, তাহলে তারা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকুক বা না থাকুক তাকে শিক্ষিত ব্যক্তি বলা যায়। সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করা হলে কেউ যদি সমস্ত প্রশ্নের উত্তর জানেন তবে তাকে বিশেষজ্ঞ বলা যায়। বহুমুখী শিক্ষা কি? বনের কতিপয় জন্তু একটি স্কুল খুলতে মনস্থ করল। স্কুলে ছাত্র হিসাবে এলো একটি পাখি, একটি কাঠবিড়ালি, একটি কুকুর, একটি খরগোশ এবং একটি মানসিক প্রতিবন্ধী বান মাছ। স্কুলের পরিচালকবর্গ ঠিক করলো যে স্কুলের শিক্ষাসূচি হবে বহুমুখী এবং সব ছাত্রকেই সব বিষয় নিয়ে পড়তে হবে। শিক্ষাসূচির মধ্যে ছিল আকাশে ওড়া, গাছে চড়া, সাঁতার কাটা, মাটি খোঁড়া ইত্যাদি। সব ছাত্রকেই সব বিষয় নিতে হবে। পাখি ভালো উড়তে পারে বলে ওড়াতে সে প্রথম, কিন্তু মাটি খুঁড়তে গিয়ে তার ঠোঁট গেল ভেঙে, ডানা গেল মুচড়ে, ফলে ওড়াতেও তার দক্ষতা কমে গেল।
সব মিলিয়ে সে পেল তৃতীয় শ্রেণী। কাঠবেড়ালি গাছে চড়তে সব সময় প্রথম, কিন্তু সাঁতারে ফেল। কুকুর স্কুলে ভর্তি হলো না, স্কুলের জন্য চাঁদা দিল না। উল্টে ঘেউ ঘেউ করাকে পাঠ্য তালিকায় স্থান দেওয়ার দাবিতে পরিচালক মণ্ডলীর বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো। মাটি খোঁড়াতে খরগোশ প্রথম, কিন্তু গাছে চড়া তার কাছে সমস্যা। কয়েকবার চড়ার চেষ্টা করতে গিয়ে গাছ থেকে পড়ে মস্তিষ্কে আঘাত পাওয়ার ফলে সে মাটি খোঁড়াও ভালো করে করতে পারছিল না। ফলে সব মিলে সে পেল তৃতীয় শ্রেণী। এদিকে মানসিক প্রতিবন্ধী বান মাছ সব বিষয়েই মাঝারি, ফলে সব বিষয় মিলিয়ে সেই হলো প্রথম। পরিচালক মণ্ডলী খুশি, কারণ একটি বহুমুখী শিক্ষা ব্যবস্থায় প্রত্যেক ছাত্র ব্যাপক বিষয়ভিত্তিক শিক্ষা পেয়েছে। কিন্তু বহুমুখী শিক্ষার প্রকৃত অর্থ হলো ছাত্রদের যে যে বিষয়ে দক্ষতা আছে এবং স্বাভাবিকভাবে শিক্ষা গ্রহণ করার প্রবণতা আছে তাকে ক্ষুণ্ণ না করে সেই বিষয়ের দক্ষতাকে আরও উন্নত করে জীবন সংগ্রামের জন্য প্রস্তুত করা। আমাদের সকলেরই কোনো না কোনো বিষয়ে দক্ষতা আছে। হামিংবার্ড খুব ছোট পাখি, 1 আউন্সের 10 ভাগের 1 ভাগ মাত্র ওজন, কিন্তু দেহ এত নমনীয় যে সে খুব জটিলভাবে প্রতি সেকেন্ডে 75 বার পাখা সঞ্চালন করতে পারে। ফলে হামিংবার্ড ফুলের উপর উড়ে উড়ে মধুপান করতে পারে, কিন্তু সোজা আকাশে উঠতে, বাতাসে ভেসে বেড়াতে কিংবা লাফিয়ে লাফিয়ে মাটির ওপর বেড়াতে পারে না। 300 পাউন্ড ওজনের উট পাখি পাখিদের মধ্যে বৃহত্তম, কিন্তু উড়তে পারে না। কিন্তু এদের পা এত শক্ত যে ঘন্টায় 50 মাইল বেগে দৌড়াতে পারে। এক পদক্ষেপে 12 থেকে 15 ফুট যায়। অজ্ঞতা। জ্ঞানের প্রতি মোহ থাকলেই তাকে শিক্ষিত বলা যায় না, বরং বলা যায় সে অজ্ঞ। মূঢ় লোকেদের এক বিশেষ ধরনের আত্মবিশ্বাস থাকে যা অজ্ঞতা থেকে জন্ম নেয়। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই প্রসঙ্গে বলেছিলেন, কোনো কোনো বিষয় অজ্ঞ হওয়ার মধ্যে কোনো লজ্জা নেই, কিন্তু কোনো করণীয় কাজের সঠিক পদ্ধতিটি আয়ত্ত করার অনিচ্ছাই প্রকৃতই লজ্জাকর। কোনো বিষয় না জানার দোষের নয়, কিন্তু এই অজ্ঞতাকে সম্বল করে জীবনে উন্নতি করার চেষ্টায় ইচ্ছাই মূঢ়তা। কিছু মানুষ অজ্ঞতাকে জমিয়ে জমিয়ে তাকে শিক্ষা বলে চালাতে চায়। অজ্ঞতা মানুষকে সুখী করে না। অজ্ঞতার অর্থ দুঃখ, বিপদ, দারিদ্র্য ও অসুস্থতা। অজ্ঞতা যদি সুখদায়কই হতো তবে বেশিরভাগ মানুষ সুখী নয় কেন? অল্প বিদ্যা যদি ভয়ঙ্করী হয় তবে বেশি অজ্ঞতাই তাই। কারণ অজ্ঞতা ক্ষুদ্রতা, ভয়, গোঁড়ামি, আত্মম্ভরিতা ও কুসংস্কারের জন্ম দেয়। প্রজ্ঞা অজ্ঞতার অন্ধকার দূর করে। আমরা যে যুগে বাস করি সে যুগে সংবাদের গুরুত্ব অনেক। হিসাব করে দেখা গেছে যে প্রত্যেক বৎসর আমাদের জ্ঞাতব্য বিষয় প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। তথ্য সংবাদে এত সহজে পাওয়া যায় বলে অজ্ঞতা দূর করাও সহজ। কিন্তু এসব সত্ত্বেও আমাদের শিক্ষায় অতি প্রয়োজনীয় বিষয়গুলিই বাদ পড়ে যায়। আমরা পড়ি, লিখি, অঙ্ক শিখি, কিন্তু এই বুদ্ধির চর্চায় আমাদের কি লাভ হবে যদি আমাদের মানবিক মর্যাদাবোধ ও মানুষের প্রতি সহমর্মিতাবোধ সম্পর্কে কোনো ধারণা না থাকে? আমাদের স্কুলগুলি জ্ঞানের ঝর্ণাধারার মতো। কিছু ছাত্র সেই ধারায় তৃষ্ণা নিবারণ করে, কেউ আবার একটু আধটু চুমুক দিয়ে দেখে, আবার কেউ কেউ মুখ ধুয়ে নেয়। সাধারণ বুদ্ধি। সাধারণ বুদ্ধি ছাড়া শিক্ষা ও জ্ঞানের কোনো মূল্য নেই। সাধারণ বুদ্ধির অর্থ বাস্তব অবস্থাকে যথাযথভাবে অনুধাবন করা এবং সেই অনুসারে যেভাবে কাজ করা উচিত সেইভাবে কাজ করা। আমরা সবাই 5টি ইন্দ্রিয় নিয়ে জন্মেছি: স্পর্শ, স্বাদ, দৃষ্টি, ঘ্রাণ ও শ্রুতি। কিন্তু সকল মানুষের আরেকটি ষষ্ঠ ইন্দ্রিয় আছে, সেটি হলো সাধারণ বুদ্ধি। সাধারণ বুদ্ধি শিক্ষার ফলশ্রুতি নয়, শিক্ষা ব্যতি রেখেও লাভ করা যায়। সাধারণ বুদ্ধি ব্যতি রেখে শ্রেষ্ঠতম প্রাতিষ্ঠানিক শিক্ষাও বিশেষ ফলপ্রসূ হয় না। প্রখর সাধারণ বুদ্ধির নামই প্রজ্ঞা। কুঠারে শান দাও, শার্পেন ইওর এক্স। জন নামে এক কাঠুরে এক সংস্থায় 5 বছর কাজ করার পরও তার মাইনে বাড়েনি। সেই সংস্থা তখন বিল নামে এক কাঠুরেকে কাজে লাগালো এবং 1 বছরের মধ্যে তার মাইনে বাড়িয়ে দিল। জন ক্ষুব্ধ হয়ে তার উপরওয়ালার কাছে গিয়ে ব্যাপারটা জানতে চাইল। উপরওয়ালা বলল,
5 বছর আগে তুমি যে পরিমাণ কাঠ কাটতে আজও তাই কাটছো। তুমি যদি তোমার কাঠ কাটার ক্ষমতা বাড়াও তাহলে আমরাও তোমার মাইনে বাড়িয়ে দেবো। জন ফিরে গিয়ে কাজ আরম্ভ করলো, কিন্তু অনেক বেশি সময় ব্যয় করে এবং সর্বশক্তি দিয়ে আঘাত করেও সে আগের থেকে বেশি গাছ কাটতে পারল না। তখন সে উপরওয়ালার কাছে গিয়ে তার সমস্যার কথা বলল। উপরওয়ালা পরামর্শ দিল বিলের সঙ্গে কথা বলতে। বিলের হয়তো কিছু কায়দা কানুন জানা আছে। এই ভেবে জন বিলকে জিজ্ঞাসা করলো সে এত বেশি কাঠ কাটে কিভাবে। বিল উত্তর দিল, প্রত্যেকটি গাছ কাটার পর আমি 2 মিনিটের বিরতি নিয়ে আমার কুড়ুলটি শান দিয়ে দিই। তুমি তোমার কুড়ুলে শেষবার কখন শান দিয়েছ? এই প্রশ্নটি জনের চোখ খুলে দিল এবং সে তার সব প্রশ্নের জবাব পেয়ে গেল। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তুমি শেষবার কখন তোমার অস্ত্রে শান দিয়েছ? অতীত গৌরবগাথা কিংবা উচ্চশিক্ষার মর্যাদাপূর্ণ তকমা দিয়ে হবে না। সফল হতে হলে সকলকেই সদা সর্বদা কুড়ুলের শান দিয়ে কাজ করতে হবে। মনের খোরাক যোগাও। আমাদের দেহের পুষ্টির যেমন ভালো খাদ্যবস্তুর প্রয়োজন, তেমনই মানসিক উন্নতির জন্য প্রত্যহ সৎ চিন্তার প্রয়োজন। ভালো খাদ্যের বদলে খারাপ খাদ্য খেলে যেমন শরীর অসুস্থ হবে, তেমনই সৎ চিন্তা না করলে মনও অসুস্থ হবে। সৎ ও ইতিবাচক চিন্তার দ্বারাই মনকে সঠিক পথে চালনা করতে হয়। বাস্কেটবল খেলায় যেমন তেমনই ক্রমাগত অনুশীলন এবং অনেকের সঙ্গে সংস্পর্শের মধ্যে দিয়েই সাফল্যের মূল মন্ত্রগুলি আয়ত্ত করতে হয়। জ্ঞানী শক্তি। আমরা প্রায় শুনি জ্ঞানী শক্তি, ঠিক তা নয়। জ্ঞান শক্তির উৎস। জ্ঞান হচ্ছে তথ্যের সমাহার। এই জ্ঞানকে শক্তিতে পরিণত করা যখন তা যথাযথভাবে প্রয়োগ করা হয়। যে মানুষ পড়তে জানে না আর যে পড়তে জেনেও পড়ে না, তাদের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই। জ্ঞান অর্জন খাদ্য গ্রহণের মতো একটা খাওয়া হচ্ছে, আর উপর স্বাস্থ্য নির্ভর করে না কতটা হজম হচ্ছে তার উপর স্বাস্থ্য নির্ভর করে। জ্ঞান শক্তির উৎস, আর প্রজ্ঞা যা হচ্ছে জ্ঞানের নির্যাস হচ্ছে প্রকৃত শক্তি। শিক্ষা অনেকভাবেই গ্রহণ করা যায়। কেবল স্কুল কলেজের ডিগ্রি বা গ্রেডই শিক্ষার মান নির্ধারণ করে না। শিক্ষার অর্থ আত্মশক্তি বৃদ্ধি করা, স্থিরভাবে শোনার ও বোঝার ক্ষমতা অর্জন করা, আরও জানার ইচ্ছা অর্জন করা। মাংসপেশির সংকোচন ও প্রসারণ যেমন ব্যায়ামের উপর নির্ভর করে, সেইভাবে আমাদের মনও কতটা সংকুচিত বা প্রসারিত হবে তা নির্ভর করে মানসিক ব্যায়ামের ওপর। ডেরেক বক বলেছেন, শিক্ষাকে যদি দুর্মূল্য মনে হয় তবে অজ্ঞানতাই বাঞ্ছনীয়। শিক্ষা ইতিবাচক হলে চিন্তাধারাও ইতিবাচক হবে। শিক্ষা যেন একটা ভাণ্ডার বিশেষ। ইতিবাচক চিন্তাশীলরা অ্যাথলেটিকদের মতো তাদের অনুশীলনের দ্বারা তাদের পরিশ্রমের ক্ষমতা এত বাড়িয়ে নিতে পারে যে প্রতিযোগিতার সময় সেই ভাণ্ডার থেকে খরচ করতে পারে। অনুশীলন না করলে ভাণ্ডারে সঞ্চয় বাড়ে না এবং সেই সঞ্চয় থেকে ব্যয়ও করা যায় না। এইভাবে চিন্তাশীলরা নিয়মিতভাবে পরিচ্ছন্ন, দৃঢ় ও ইতিবাচক চিন্তার দ্বারা তাদের মনে সমৃদ্ধি ঘটান এবং একটি ইতিবাচক মনোভাব গড়ে তোলেন। এ কথা তারা জানেন যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে নৈর্থক চিন্তার সঙ্গে প্রতিঘাত অবশ্যম্ভাবী, এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি দৃঢ়ভাবে ইতিবাচক চিন্তার উপর প্রতিষ্ঠিত না হয় তবে নৈর্থক চিন্তাকে জয় করা সহজ হবে না। শেষ পর্যন্ত হয়তো নৈর্থক চিন্তায় প্রবল হয়ে উঠবে। যারা ইতিবাচক চিন্তা করেন তারা মূর্খ নন এবং তারা চোখ বুজে পথ চলেন না। তারা বিজয়ীর দলে এবং সেই জন্যই তারা তাদের সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত। তাই তারা সীমাবদ্ধতাকে জয় করে তাদের ক্ষমতাকেই তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু যারা পরাজিতের দলে তারা তাদের ক্ষমতা সম্পর্কে একটি অবান্তর ধারণা পোষণ করে, কিন্তু যা তুলে ধরেন তা আসলে তাদের দুর্বলতা। পঞ্চম পদ্ধতি, ইতিবাচক আত্মমর্যাদাবোধ গড়ে তুলেন। বিল্ড আ পজিটিভ সেলফ এস্টিম। আত্মমর্যাদাবোধ কি? নিজের ব্যক্তিত্ব সম্পর্কে নিজের যা মূল্যায়ন তাই আত্মমর্যাদাবোধ। আমরা যখন অন্তরে একটা স্বাচ্ছন্দ্য ও তৃপ্তি বোধ করি তখন আমাদের কাজকর্মের মনও উন্নত হয় এবং বাড়িতে কিংবা কর্মস্থলে সবার সঙ্গে সম্পর্কও ভালো থাকে। সারা পৃথিবী তখন সুন্দর মনে হয়। আমাদের অন্তরের অনুভূতি ও বাইরের কাজকর্মের মধ্যে একটা সরাসরি যোগসূত্র আছে। কিভাবে ইতিবাচক আত্মমর্যাদাবোধ গড়ে তোলা যায়?
দ্রুত ইতিবাচক আত্মমর্যাদাবোধ গড়ে তুলতে হলে মানুষের জন্য এমন কিছু ভালো কাজ করতে হবে যার প্রতিদান কেউ মূল্য বা জিনিসের মাধ্যমে দিতে পারবে না। কয়েক বছর জেলের বন্দীদের মধ্যে সুস্থ মনোভাব ও আত্মমর্যাদাবোধ শিক্ষা দেওয়ার ভার নিয়েছিলাম। কয়েক সপ্তাহের মধ্যে আমি যা শিখলাম তা আমি কয়েক বছরেও শিখতে পারিনি। প্রায় 2 সপ্তাহ ধরে আমার একটি কার্যক্রমে যোগ দেওয়ার পর একজন কয়েদি আমাকে জিজ্ঞেস করলো, শির, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি 2 সপ্তাহের মধ্যে জেল থেকে ছাড়া পাবো। আমি জিজ্ঞাসা করলাম, এই যে মনোভাব তৈরি করার কার্যক্রমে তুমি যোগ দিয়েছো, সেখানে তুমি কি শিখছো? একটু ভেবে কয়েদিটি বলল যে নিজের সম্পর্কে তার ধারণা ভালো হয়ে গিয়েছে। আমি বললাম, ভালো মানে কি? আমাকে নির্দিষ্ট করে বলো তোমার কোন ব্যবহার বদলে গিয়েছে। আমার বিশ্বাস যথার্থ শিক্ষা দিতে না পারলে ব্যবহারের পরিবর্তন ঘটে না। কয়েদিটি আমাকে বলল যে তার কার্যক্রম শুরু হওয়ার সময় থেকে সে বাইবেল পড়ছে। আমি প্রশ্ন করলাম, বাইবেল পড়ে তার কি লাভ হয়েছে? সে জবাব দিল যে এর ফলে সে নিজের এবং বাইরের জগতের সম্পর্কের মধ্যে শান্তি খুঁজে পেয়েছে। এটি আগে সে পায়নি। আমি বললাম, এটি খুব ভালো কথা, কিন্তু শেষ কথা হলো তুমি জেল থেকে ছাড়া পেয়ে কি করবে? সে বলল যে সে সমাজের একজন সক্রিয় সহায়ক সদস্য হওয়ার চেষ্টা করবে। আমি আবার একই প্রশ্ন জিজ্ঞাসা করলাম, সে একই জবাব দিল। তৃতীয়বারও তাকে জিজ্ঞাসা করলাম, জেল থেকে মুক্তি পাওয়ার পর সে কি করবে? আমি একটু অন্যরকম উত্তর আশা করেছিলাম। এবার সে রেগে জবাব দিল, সে সমাজের একজন সক্রিয় সহায়ক সদস্য হবে। তার প্রথম এবং শেষ উত্তরের মধ্যে যে পার্থক্যটা আছে তা তাকে দেখিয়ে দিলাম। প্রথমে সে বলেছিল সে সক্রিয় সদস্য হওয়ার চেষ্টা করবে। শেষে অবশ্য সে বলল যে সে সক্রিয় সহায়ক সদস্য হবে। হতে চেষ্টা করা আর হওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। চেষ্টা করার মধ্যে যে দোদুল্যমানতা আছে তা সবসময় ব্যর্থতার দরজা খোলা রাখতে সাহায্য করে, এবং সেই সঙ্গে জেলে ফেরার দরজাও। ওই কয়েদখানার আরেকজন বাসিন্দা যে আমাদের কথোপকথন শুনছিলেন জিজ্ঞাসা করলেন, শিব, তোমরা এই কাজের জন্য কি পাও? উত্তরে বললাম, আমি যা অনুভূতি লাভ করলাম তার মূল্য পৃথিবীর সব অর্থের চেয়ে বেশি। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কেন এখানে আসেন? বললাম, আমি এখানে আসি নিজের স্বার্থের জন্য, এবং তা হলো আমি এই পৃথিবীকে আরও ভালো বাসযোগ্য করে তুলতে চাই। এই ধরনের স্বার্থপরতা ফিরে পাওয়ার ইচ্ছে নিয়ে তুমি কিছু বিনিয়োগ করবে না। আর একজন কয়েদি বলল, একজন মানুষ যা করে তা তার নিজের ব্যাপার। একজন মাদকাসক্ত যখন মদ খায় তখন তাতে কারোর কিছুই করার নেই। তুমি তার বিষয়ে মাথা ঘামাও কেন? উত্তরে বললাম, বন্ধু, তোমার কথা কিন্তু সম্পূর্ণ মেনে নেওয়া যায় না। যে পারবে যে ওই মাদকাসক্ত ব্যক্তিটি গাড়ি চালিয়ে কেবল গাছের সঙ্গেই ধাক্কা লাগাবে এবং তোমাকে, আমাকে কিংবা আমাদের ছেলেপুলেদের চাপা দিয়ে মারবে না। আর এই ব্যাপারে যদি নিশ্চিত আশ্বাস দিতে না পারো তবে আমার কথা মেনে নাও যে মাদকাসক্তের মাদক ছড়ানো আমার কাজ। তাদের গাড়ি চালানো থেকেও বিরত রাখা যায়। জীবনটা আমার জীবন নিয়ে আমি যা ইচ্ছে তাই করব, এই ধারণাটা ক্ষতিকারক। সাধারণত লোকে এর গূঢ় অর্থটি অগ্রাহ্য করে সহজ অর্থটি গ্রহণ করে। নিতান্ত আত্মকেন্দ্রিক অর্থটি এই বাক্যটির প্রকৃত অর্থ নয়। আত্মকেন্দ্রিক মানুষ ভুলে যায় যে আমরা বিচ্ছিন্নভাবে বাঁচতে পারি না। আমি যা করি তা যেমন আমার আশেপাশের লোককে এবং অন্যরা যা করে তা আমাকে প্রভাবিত করে। আমরা বিভিন্নভাবে পরস্পরের সঙ্গে সংযোজিত ও নির্ভরশীল। এই কথা অনুধাবন করা দরকার যে আমরা সবাই এই গ্রহের অংশীদার এবং আমাদের কাজকর্ম সেই অনুসারে দায়িত্বশীল হওয়া দরকার। পৃথিবীতে 2 রকমের মানুষ আছে। 1 রকম যারা সব কিছু গ্রহণ করে, 2 যারা সব কিছু দিয়ে দিতে পারে। যারা দিতে পারে তারা ভালো ঘুমায়, আর যারা নিতে পারে তারা ভালো খায়। যারা দিতে জানে তাদের কাছে প্রখর আত্মমর্যাদা বোধ থাকে, একটি ইতিবাচক মনোভাব, এবং তারা সমাজসেবায় আগ্রহী। অবশ্য সমাজসেবার অর্থ বর্তমানে নেতা তথা রাজনীতিকদের ছদ্ম সমাজসেবা নয়। এরা প্রকৃতপক্ষে সমাজসেবার নামে নিজেদেরই সেবা করে থাকে। প্রত্যেক মানুষেরই কিছু নেওয়ার প্রয়োজন হয় এবং নিতেও হয়, কিন্তু একজন সুস্থ মানসিকতার প্রখর আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি কেবলমাত্র গ্রহণ করেন না, দেওয়ারও চেষ্টা করেন।
এক ব্যক্তি সকালে যখন তার গাড়ি ধোয়া মোছা করছিলেন তখন প্রতিবেশী জিজ্ঞাসা করলেন গাড়িটি কখন কিনেছেন। তিনি বললেন তার ভাই গাড়িটি দিয়েছেন। প্রতিবেশী আক্ষেপ করে বললেন, আমার যদি এরকম একটা গাড়ি থাকতো। মালিক মন্তব্য করলেন গাড়ির যে আপনার যদি আমার ভাইয়ের মতো একটা ভাই থাকতো। প্রতিবেশী স্ত্রী এই বাক্যালাপ শুনছিলেন। তার মন্তব্য হলো, আহা, আমি যদি ভাই হতাম। প্রাপ্তির প্রত্যাশায় মানুষের চিন্তা কিরূপ তির্যক পথ নেয়। পদ্ধতি হয় নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকুন। স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ ইনফ্লুয়েন্সেস। আজকের দিনে অল্প বয়সীরা বয়স্কদের ব্যবহার থেকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি থেকে অনেক কিছু শেখে। তারা তাদের সমবয়স্কদের চাপেও পড়ে। কেবল অল্প বয়স্করা নয়, বয়স্করাও এই সহকর্মী ও সমগোত্রীয়দের চাপের শিকার হয়। আত্মমর্যাদায় অভাবে এরা তাদের নেতিবাচক প্রভাবকে অস্বীকার করতে পারে না। এই নৈরার্থক বা নেতিবাচক প্রভাব কীরকম? 1. নেতিবাচক মানুষ। এক বনমুরগির বাসাতে একটা ঈগল ডিম পেড়ে রাখলো। বনমুরগি ডিমে তা দিয়ে যে বাচ্চা হলো সে বনমুরগি বলেই পালিত হলো। ক্রমে ক্রমে সেই ঈগলের বাচ্চা দেখতে ঈগলের মতো হলেও বনমুরগির স্বভাবই পেল। সে খাবারের জন্য আস্তা খুঁড়া আঁচড়াতো, বনমুরগির মতো ডাক ছাড়তো এবং কয়েক ফুটের বেশি উড়তো না। বনমুরগি বেশি উড়তে পারে না। একদিন সে একটি ঈগলকে মহিমা তার মতো করে সাবলীলভাবে আকাশে উঠতে দেখল। সে তখন অন্য সঙ্গীদের জিজ্ঞেস করলো, ওই সুন্দর পাখিটি কি পাখি? বনমুরগিরা বলল, ওটি ঈগল, একটি অসাধারণ পাখি, কিন্তু তুমি ওর মতো উঠতে পারবে না, কারণ তুমি একজন বনমুরগি হয়ে গেছো। বনমুরগিদের সঙ্গে ঈগল এরপর এই সত্য কথা মনে করে বনমুরগিদের একজন হয়ে জীবন যাপন করে একদিন বনমুরগির লীলা সাঙ্গ করল। বেচারা জানলই না যে আসলে সে ঈগল। সে জন্মেছিল ঈগল হয়ে, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা তাকে ঈগল হয়ে ওঠার সুযোগ দিল না। জন্মেছিল আকাশের উঁচুতে ওড়ার জন্য, কিন্তু ঘটনাচক্রে আস্তাকুরের পরিবেশকে এড়াতে পারল না। অধিকাংশ মানুষ সম্পর্কেই এই কথা সত্য। জীবন সম্পর্কে দুর্ভাগ্যজনক সত্যটি অলিভার ওয়েন্ডেল হোমসের ভাষায় প্রকাশ করা যায়। বেশিরভাগ মানুষই যখন জীবনের অন্তিম লগ্নে পৌঁছয় তখন তাদের মধ্যে কিছু করার ক্ষমতা আর অবশিষ্ট থাকে। আমরা সমস্তটুকু সদ্ব্যবহার করতে পারি না, তার কারণ আমাদের দূরদৃষ্টির অভাব। ঈগলের মতো উঁচুতে উঠতে হলে ঈগলের ক্ষমতা আয়ত্ত করতে হবে। সফল ব্যক্তিদের সান্নিধ্যে সফল হওয়ার সম্ভাবনা, চিন্তাশীলদের সান্নিধ্যে ভাবুক হওয়ার সম্ভাবনা, দানী ব্যক্তিদের সান্নিধ্যে দানী হওয়ার সম্ভাবনা, আবার ছিদ্রান্বেষীদের সান্নিধ্যে ছিদ্রান্বেষী হওয়ার সম্ভাবনা থাকে। জীবনে সফল হলে ক্ষুদ্রমনা ব্যক্তিরা বিদ্রূপ করার ও সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করে। তাদের সঙ্গে লড়াই না করে আপনি জয়ী হবেন। সামরিক কৌশলও সেই রকম। যদি কেউ আপনাকে আঘাত করার জন্য লক্ষ্য করে তবে আঘাত আটকাবার চেষ্টা না করে সরে দাঁড়াবেন, কারণ আঘাত আটকাতে গেলেও শক্তির প্রয়োজন। শক্তির অপচয় না করে অন্য উৎপাদনশীল কাজে শক্তি প্রয়োগই শ্রেয়। ক্ষুদ্রমনা ব্যক্তিদের সঙ্গে লড়তে গেলে তাদের স্তরে নেমে আসতে হয়। তারাও তাই চায়। সেই সমস্ত লোকেরা টেনে সবাইকে তাদের স্তরে নামিয়ে আনিক, এরম হতে দেবেন না। স্মরণ রাখা উচিত কী ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করে শুধু তাই দিয়ে নয়, কাদের সঙ্গে এড়িয়ে চলে তাই দিয়েও মানুষের চরিত্র বিচার হয়। 2. ধূমপান, মাদক ও মদ। লেডি অ্যাস্টার বলেছেন, আমার আনন্দময় সময়টি কখন তা জানার জন্যই মদ খাই না। মদ্যপান মানুষের সংযম নষ্ট করে, তার উৎকণ্ঠা প্রদর্শন প্রবণতা বাড়িয়ে দেয়। বিভিন্ন দেশ সফরের সময় লক্ষ্য করেছি যে কয়টি দেশে মদ্যপান একটি জাতীয় অবসর বিনোদনের উপায়ে পরিণত হয়েছে। যদি মদ্যপান না করেন তবে তারা সন্দেহ করবেন আপনার কোনো অসুখ বিসুখ আছে। তাদের নীতি হলো আপনার ইংরেজি কতটা খারাপ তাতে কিছু এসে যায় না, কিন্তু আপনার স্কচ হুইস্কিটি উৎকৃষ্ট হওয়া প্রয়োজন। স্কচ হুইস্কির বোতলকে তারা সম্পদের মধ্যে গণ্য করে। মদ্যপান ও ধূমপানকে আজকাল নানাভাবে আকর্ষণীয় করা হয়েছে। নেশাসক্তদের যদি নেশা করার কারণ জিজ্ঞাসা করেন
তবে তারা অনেক রকম জবাব দিতে পারেন। কোনো বিশেষ উপলক্ষে মজা করার জন্য, সমস্যা ভোলার জন্য, ক্লান্তি অপসারণের জন্য, কেবল পরীক্ষা করে দেখার জন্য, কাউকে বিশেষভাবে চমকে দেওয়ার জন্য, চলতি রীতি মেনে চলার জন্য, সমাজে মেলামেশা করার উদ্দেশ্যে, ব্যবসায়িক উদ্দেশ্য সাধনের জন্য ইত্যাদি। কেউ কেউ আবার সঙ্গীদের চাপে মদ্যপান শুরু করে। সঙ্গীর ওপর চাপ সৃষ্টি করতে তারা বলে, তুমি কি আমার বন্ধু নও? তাহলে খাবে না কেন? কিংবা আমার স্বাস্থ্যের জন্য এক পেগ নাও, কিংবা রাস্তার জন্য এক পেগ ইত্যাদি। একজন অনামা কবির একটি কবিতা এই বিষয়ে প্রাসঙ্গিক। আমি শুঁড়িখানায় তোমার ব্যবস্থা স্বাস্থ্যপান করেছি, আমি আমার বাড়িতে তোমার স্বাস্থ্যপান করেছি, আমি এতবার চুলোয় যাক তোমার স্বাস্থ্যপান করেছি যে আমার নিজের স্বাস্থ্যকে আমি ধ্বংস করে ফেলেছি। মদ্যপানের পর মোটর চালাতে গিয়ে জীবন নষ্ট হয়। জেরি জনসন লিখেছেন, আমেরিকার হসপিটাল অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুসারে হাসপাতালের প্রায় অর্ধেক রোগী মাদক সম্পর্কিত সমস্যায় ভর্তি হন। ন্যাশনাল সেফটি কাউন্সিলের 1989 সালের অ্যাক্সিডেন্ট ফ্যাক্টস এডিশনে অনুসারে প্রতি 60 সেকেন্ডে মদ্যপানজনিত দুর্ঘটনায় একজন আহত হয়। 3. অশ্লীল রচনা। অশ্লীল সাহিত্য বিশেষ করে মহিলা ও শিশুদের অমানবিক স্তরে অবনয়ন ঘটায়। অশ্লীল রচনা ও ছবির ব্যবহারের ফলাফল নিম্নরূপ: মহিলাদের প্রতি এক অমানবিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে, বিবাহ নষ্ট হয়ে যায়, যৌন হিংস্রতাকে প্রশ্রয় দেয়, নীতি ও ন্যায় অন্যায় বোধকে বিদ্রূপ করার প্রবণতা বাড়ে, ব্যক্তি, পরিবার ও সমাজকে নষ্ট করে। আমেরিকায় প্রতি 46 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিতা হন। ধর্ষণকারী স্বীকার করেছেন 86% যে তারা নিয়মিত অশ্লীল রচনা, চিত্র ইত্যাদি ব্যবহার করে, এবং 57% স্বীকার করেছে তারা ধর্ষণের বা অনুরূপ যৌন অপরাধের সময় অশ্লীল রচনা বা ছবির অনুকরণ করেছে। খুবই দুঃখের বিষয় যে অশ্লীল রচনা ও ছবির ব্যবসায়ীরা এই নিজ ব্যবসা করে পয়সা উপার্জন করে, কিন্তু যে অসুস্থ মানুষরা এইগুলি কেনেন তারা কঠোর ভাষায় নিন্দার যোগ্য। 4. না ধর্মী চলচ্চিত্র ও টেলিভিশন কার্যক্রম। আজকাল সিনেমা ও টেলিভিশন অল্প বয়সীদের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে এবং তৈরি করে দেয়। আমেরিকায় একজন তরুণ হাই স্কুলের পাঠ শেষ করার আগেই অন্তত 20,000 ঘন্টা টেলিভিশন দেখে এবং 1 লক্ষ মদ্য ও মদ্যপান সংক্রান্ত বাণিজ্যিক বিজ্ঞাপন দেখে। এই সমস্ত থেকে একটাই শিক্ষা হয় যে মদ্যপান একটি মজার বিষয়, ধূমপান আকর্ষণীয় ব্যাপার এবং ড্রাগ একটা সাধারণ চালু জিনিস। আশ্চর্য কি, এই অবস্থায় অপরাধ বাড়বে? টেলিভিশনের অবাস্তবতার ফেনায় ভরা নাটকগুলি বিবাহোত্তর বা বিবাহ বহির্ভূত যৌন মিলনকে স্বাভাবিকভাবে দেখায়, ফলে পারস্পরিক দায়বদ্ধতা কমে যায় এবং বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়ে যায়। টেলিভিশন ও সিনেমায় যা দেখে বা সংবাদ মাধ্যমে যা শোনে তার থেকে যেসব দর্শকরা সহজে প্রভাবিত হয় তারা তাদের নৈতিক মানদণ্ড স্থির করে নেয়। একথা অস্বীকার করার উপায় নেই যে প্রচার মাধ্যমে কিছু কিছু বিষয় আমাদের প্রভাবিত করে। 5. অবজ্ঞাপূর্ণ ব্যবহার। অবজ্ঞাপূর্ণ ব্যবহারের দ্বারা কেবল নিজের আত্মসংযমের ও শৃঙ্খলাবোধের অভাবই প্রমাণিত হয়। 6. রক মিউজিক। অনেকগুলি গানের কথা শ্লীল। আমরা অবচেতনভাবে এরূপ গান ও অঙ্গভঙ্গির দ্বারা প্রভাবিত হতে পারি। 7ম পদ্ধতি, যে কাজ করতে হবে সেই কাজকে ভালোবাসতে শেখা দরকার। লার্ন টু লাইক দ্য থিংস দ্যাট নিড টু বি ডান। আমরা পছন্দ করি বা না করি কতকগুলি কাজ আমাদের করতে হয়, যেমন বাচ্চাদের জন্য মায়ের যত্ন। এই কাজগুলি সব সময় মজার বিষয় হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু এই কাজগুলিকে ভালোবেসে অন্তর দিয়ে করলে তবে সার্থক হবে, তখন অসম্ভব কাজ করাও সম্ভব হবে। সেন্ট ফ্রান্সিস অফ আসিসি এই সম্পর্কে সার কথা বলেছেন, যা প্রয়োজনীয় তা করা শুরু করো, তারপর যা সম্ভবপর তা করা শুরু করো, অবশেষে দেখা যাবে যে অসম্ভব কাজও সম্ভব হচ্ছে। 8ম পদ্ধতি, ইতিবাচক ভাবনা দিয়ে দিন শুরু করুন। স্টার্ট ইউর ডে উইথ আ পজিটিভ। সকালেই কিছু পড়া বা শোনা দরকার যা হবে ইতিবাচক। রাত্রে ভালো ঘুম হলে আমাদের ক্লান্তি দূর হয় এবং আমাদের মন গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে থাকে। এই ইতিবাচক চিন্তা সারা দিনের কাজের সুর বেঁধে দেয়, সারাদিন আমাদের মনকে সঠিক অবস্থানে রাখে।
আমাদের কাজের প্রণালীতে পরিবর্তন আনতে হলে প্রতিদিন এরূপ ব্যবহারের অনুশীলন করতে হবে, যা অভ্যাসে পরিণত করতে হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম জেমস বলেন, যদি নিজের জীবনকে বদলাবার মনস্থ করে থাকো তাহলে শুরু করার দরকার এমনই এবং খুব সোচ্চার ও দর্শনীয়ভাবে। বিজয়ী বনাম বিজেতা। বিজয়ীরা সব সময় প্রশ্নের উত্তর খোঁজেন আর বিজিতরা প্রশ্নের সমস্যা নিয়ে ব্যস্ত। বিজয়ীদের একটি কার্যক্রম থাকে আর বিজিতদের থাকে সর্বসময় অজুহাত। বিজয়ীরা বলেন, তোমার হয়ে কাজটা করে দিচ্ছি। বিজিতরা বলেন, এটা আমার কাজ নয়। বিজয়ীরা প্রতি সমস্যা একটা সমাধান দেখতে পান, বিজিতরা প্রতি সমাধান একটি সমস্যা দেখেন। বিজয়ীরা বলেন, কাজটি কঠিন কিন্তু করা সম্ভব। বিজিতরা বলেন, কাজটি করা গেলেও এটি খুব কঠিন। বিজয়ীরা ভুল করলে স্বীকার করেন ভুলটা আমারই, আর বিজিতরা ভুল করলে বলেন এটা আমার দোষ নয়। বিজয়ীরা দায়িত্ব গ্রহণ করেন, বিজিতরা প্রতিশ্রুতি দেন। বিজয়ীরা বলেন, আমি অবশ্যই কিছু করব। বিজিতরা বলেন, কিছু করা উচিত। বিজয়ী ব্যক্তি দলের একজন সদস্যরূপে কাজ করেন আর বিজিত ব্যক্তি দলের থেকে পৃথক একজন হয়ে কাজ করেন। বিজয়ীরা প্রাপ্তির প্রতি নজর দেন, বিজিতরা ক্ষতির দিকে নজর দেন। বিজয়ীরা সম্ভাবনার বিচার করেন, বিজিতরা সমস্যার বিচার করেন। বিজয়ীরা জয় বিশ্বাস করেন, বিজিতরা ভাবেন জয়ী হলেও অন্য একজনের পরাজয় হবে। বিজয়ীরা ক্ষমতা ও সম্ভাবনা দেখেন, বিজিতরা দেখেন অতীত। বিজয়ীরা থার্মোস্ট্যাট যন্ত্রের ন্যায় উষ্ণতা নিয়ন্ত্রণ করে, বিজিতরা থার্মোমিটারের ন্যায় উষ্ণতা মাপে। বিজয়ীরা বিবেচনা করে কথা বলে, বিজিতরা যা মনে করে তাই বলে। বিজয়ীরা কঠিন তর্কে মোলায়েম বাক্য ব্যবহার করে, বিজিতরা সহজ বিতর্কে কঠিন বাক্য ব্যবহার করে। বিজয়ীরা মূল্যবোধের ক্ষেত্রে দৃঢ় কিন্তু সামান্য ব্যাপারে আপোষ করেন, বিজিতরা মূল্যবোধের ক্ষেত্রে আপোষ করেন কিন্তু সামান্য বিষয়ে দৃঢ় হন। বিজয়ীরা সহমর্মিতায় দর্শন অনুসরণ করেন এবং বলেন, যা তুমি নিজের ক্ষেত্রে করা পছন্দ করো না তা অপরের ক্ষেত্রেও করবে না। বিজিতরা এই নীতি অনুসরণ করেন, তোমার প্রতি কঠোর আচরণ করার আগেই তুমি অপরের প্রতি সেই আচরণ করো। বিজয়ীরা ঘটনা ঘটিয়ে থাকেন, বিজিতরা ঘটনা ঘটতে দেন। বিজয়ীরা জয়ের পরিকল্পনা করেও প্রস্তুতি নেয়, প্রস্তুতি হিসেবেই তাদের নিকট গুরুত্বপূর্ণ। বিজয়ী হওয়ার কার্যকর ও পদক্ষেপ। যে 8টি পদক্ষেপের কথা বলা হয়েছে সেগুলি সংক্ষেপে বিবৃত করে পরিচ্ছদ শেষ করা যাক। 1. একজন ভালো সন্ধানকারী হন। 2. কাজটি এখনই সম্পন্ন করার অভ্যাস তৈরি করুন। 3. কৃতজ্ঞ হওয়ার মানসিকতা তৈরি করুন। 4. নিরবিচ্ছিন্ন শিক্ষার কার্যক্রম গ্রহণ করুন। 5. ইতিবাচক আত্মমর্যাদাবোধ তৈরি করুন। 6. নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকুন। 7. যে কাজ করতে হবে তার প্রতি ভালোবাসার মনোভাব তৈরি করুন। 8. ইতিবাচক চিন্তা ও কাজের মধ্য দিয়ে দিন শুরু করুন। কাজের পরিকল্পনা। অ্যাকশন প্ল্যান। 1. কাজের পরিকল্পনা একটি কাগজে লিখে প্রতিদিন পড়ুন। এরপর 21 দিন পড়ার পর পরবর্তী 30 মিনিটে নিচের প্রশ্নগুলির উত্তর দিন। 2. প্রতিটি পদক্ষেপ আপনি কিভাবে ব্যবহার করেন? ক. বাড়িতে, খ. কর্মক্ষেত্রে, গ. সামাজিক ক্ষেত্রে। 3. যেসব বিষয়ে নিজেকে বদলাতে চান তার একটি তালিকা তৈরি করুন। 4. প্রত্যেক পরিবর্তনের যে সুফল তার তালিকা তৈরি করুন। 5. অবশেষে একটি সময়সূচি মাফিক পরিবর্তনগুলি কার্যকর করতে বদ্ধপরিকর হন।